আদ্রিয়ান সারা রুমে চোখ বুলিয়ে দেখল অনিমা নেই। ও তো দরজাটা বাইরে থেকে লক করে দিয়েছিল, তাহলে মেয়েটা গেল কোথায়? বেশ ভয় পেয়ে গেল ও। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখল দরজা খোলা আছে। তার মানে ওয়াশরুমেও যায়নি। তাহলে গেল কোথায়? আদ্রিয়ানের এবার কলিজা কেঁপে উঠতে শুরু করলো, সাথে ঘামও বেরোতে শুরু করলো। হাত দিয়ে নাকের ঘাম মুছে একটা শ্বাস নিয়ে এদিক ওদিক তাকিয়ে বেডে তাকিয়ে দেখল বেডে চাদরটা নেই। সেটা দেখে ভ্রু কুঁচকে গেল আদ্রিয়ানের। হঠাৎ কিছু একটা ভেবে ও তাড়াহুড়ো করে ব্যালকনিতে চলে গেল। আর সেখানে গিয়ে যা দেখল তাতে ও হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। অনিমা বিছানার চাদরটা রেলিং এর সাথে বেঁধে, মুখ ফুলিয়ে একবার নিচের দিকে দেখছে আরেকবার চাদরটার দিকে। অনিমা পালাতে চাইছে, তাতে ওর রাগ হচ্ছে ঠিকই, কিন্তু পালানোর পদ্ধতিটা দেখে হাসিও পাচ্ছে। আদ্রিয়ান হাসিটা চেপে রাগটাকেই প্রাধান্য দিয়ে মুখটা সিরিয়াস করে বলল, ওই চাদরে কিছুই হবে না। অনিমা চমকে পেছনে তাকালো। পেছনে তাকিয়ে দেখল আদ্রিয়ান রাগী মুখ করে দাঁড়িয়ে আছে। কিন্তু অনিমা আদ্রিয়ানকে দেখে ভয় পাওয়ার বদলে কেঁদে দিল। অনিমাকে কাঁদতে দেখে আদ্রিয়ান অবাক হয়ে ওর কাছে এসে ওর বাহুতে হাত রেখে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? আমি কিছু বলবো না, ডোন্ট ক্রাই। অনিমা কিছু না বলে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আদ্রিয়ান অবাক হয়ে গেছে অনিমার এমন ব্যবহারে। ও কিছু বলবে তার আগেই অনিমা বলল, এমন কেন আপনি? সকালে উঠে আপনাকে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল জানেন আপনি? ফোনটাও ফেলে দিয়েছেন। আমার কতটা টেনশন হচ্ছিল জানেন আপনি? অনিমার কথা শুনে আদ্রিয়ান অবাকের শেষ পর্যায়ে চলে গেল। হঠাৎ এরকম কথা কেন বলছে? তবে ওকে নিয়ে অনিমা চিন্তা করছে এটা ভেবেই এক অদ্ভুত ভালোলাগা কাজ করছে ওর মধ্যে। ও অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, আমি তো রোজই বেরোই, এত টেনশন করার কি আছে? অনিমা আরো শক্ত করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, আপনি বুঝতে পারছেন না, আমি ভেবেছিলাম রিক আপন। এটুকু বলে থেমে গেল অনিমা। আদ্রিয়ান অনিমাকে সরিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ভেবেছিলে রিক আমাকে? কি? অনিমা নিজেকে সামলে ধাক্কা দিয়ে আদ্রিয়ানকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, কিছু না, যেতে দিন আমাকে। আদ্রিয়ান অনিমার কাছে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে বলল, আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার হাত থেকে ছাড়া পাওয়ার কথা ভুলে যাও। অনিমা নড়াচড়া করতে করতে বলল, আপনি আমাকে এভাবে আটকে রাখতে পারেন না। আদ্রিয়ান অনিমাকে কোলে নিয়ে রুমে যেতে যেতে বলল, আমি কি কি করতে পারি সেটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তারপর অনিমাকে বেডে নামিয়ে ওর দিকে বেশ অনেকটা ঝুঁকে বলল, আর সেটা যদি তুমি সম্পর্কিত হয়, তাহলে আমি সব করতে পারি। সব মানে সব। অনিমা ছলছলে চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানের প্রতিটা শব্দ ওর হৃদয়ে গিয়ে লাগে। এরকম একটা মানুষকে নিজের করে পাওয়া ওর কাছে সৌভাগ্যের ব্যাপার। কিন্তু ওর আব্বুর মৃত্যুর সেই দিনটা ও আজও ভুলতে পারে না, যদি ওর আব্বুর মতো আদ্রিয়ানকেও যদি ওরা। ওসব ভাবলেও ওর আত্মা কেঁপে ওঠে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কথাটাই বুঝতেই চাইছেন না। আপনি জানেন না যে। আদ্রিয়ান অনিমার কথা শেষ করতে না দিয়ে ওর চুলগুলো কানে গুজে দিয়ে বলল, যেটুকু বোঝার বুঝে নিয়েছি। আর আমি শুধু এটুকুই জানি যে আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার কাছেই থাকবে, আর আর কিছু জানার দরকার নেই আমার। অনিমা শুধু তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। ও কি বলবে? আদ্রিয়ানের কথাগুলোই যে ওকে এক অন্য জগতে নিয়ে যায়, যেখানে থেকে আর ফিরতেই ইচ্ছে করে না ওর। আদ্রিয়ান অনিমাকে ছেড়ে ওর সামনে বসে হেসে দিয়ে বলল, বাই দা ওয়ে, তুমি বিছানার চাদর ব্যালকনিতে বেঁধে পালাতে চাইছিলে? সিরিয়াসলি? বলে শব্দ করে হাসতে লাগলো আদ্রিয়ান। অনিমা মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ তো, এত হাসার কি আছে? আদ্রিয়ান কোনোরকমে হাসি থামিয়ে বলল, সেভেন্থ ফ্লোর থেকে কেউ রেলিং এ চাদর বেঁধে নামবে? ওয়াও, আমেজিং। অ্যাকশন ফিল্মকেও হার মানাবে দেখছি। নিচে বা চারপাশে তাকিয়েও দেখনি? বলেই আবার হাসতে লাগলো। অনিমা মাথা নিচু করে বলল, আসলে তাড়াহুড়ো করে করছিলাম তাই খেয়াল করিনি। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে হাসি মুখেই বলল, হুমম। তারপর ভালোভাবে খেয়াল করে দেখলে যে এখান থেকে নিচে পড়লে নিচে নয়, ডিরেক্ট ওপরে যাবে, তাই তো?
অনিমা বোকার মতো হ্যাঁ বোধক মাথা নাড়ল। আদ্রিয়ান হেসে অনিমার চুল নেড়ে দিয়ে বলল, পাগলি। আদ্রিয়ান ভালোভাবে অনিমার চুলে হাত লাগিয়ে বলল, চুল ভেজা? শাওয়ার নিয়েছ? অনিমা মাথা নাড়ল। আদ্রিয়ান কিছু একটা ভেবে বলল, যা পরা ছিলে সেটাই পরেছ তাই না? আমার মাথাতেই ছিল না তোমার পোশাকের কথা। নো প্রবলেম, আজকেই আনিয়ে নেব। অনিমা কিছু বলবে তার আগেই আদ্রিয়ানটি টেবিলের দিকে তাকিয়ে বলল, যা ভেবেছিলাম তাই। কিচ্ছু খাওনি এখনো? অনিমা চুপ করে বসে আছে, কিছু বলছে না। আদ্রিয়ান খাবারের প্লেটটা নিয়ে অনিমার মুখের সামনে ধরতেই অনিমা সরিয়ে দিয়ে বলল, আমি থাকতে চাই না এখানে, প্লিজ যেতে দিন আমাকে। আদ্রিয়ানের এবার রাগ উঠে গেল। ও শব্দ করে প্লেটটা ট্রেতে রেখে অনিমার কাছে গিয়ে ওকে একটানে নিজের কাছে এনে বলল, একটা এক্সট্রা কথা বলবে না এখন, চুপচাপ খেয়ে নাও। একটা শব্দ করলে আমার চেয়ে খারাপ এই মুহূর্তে আর কেউ হবে না। অনিমা কিছু না বলে ছলছলে চোখ নিয়েই মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ানের বেশ খারাপ লাগলো। ওর অতীত জানার পর সামান্যতম কষ্টও দিতে চায় না ও ওকে। কিন্তু কিছু করার নেই, ওর এই মুহূর্তে ওকে রুড হতেই হবে। আদ্রিয়ান অনিমাকে খাইয়ে দিয়ে উঠে কোথাও একটা গেল। অনিমা ভাবছে যে রিক যদি আদ্রিয়ানের কোনো ক্ষতি করে দেয় তাহলে? না, ও এখানে থাকতে পারে না। রিক তাহলে আদ্রিয়ানকে মেরে ফেলবে। আদ্রিয়ান নেই এখন, এই সুযোগেই ওকে পালাতে হবে। এসব ভেবে রুম থেকে বেরিয়ে মেইন ডোরের কাছে গিয়ে দরজাটা খুলে বেরিয়ে লিফটের বাটন প্রেস করতে যাবে তার আগেই কেউ ওর হাত ধরে ফেলল। ও পেছনে তাকিয়ে দেখে আদ্রিয়ান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। আদ্রিয়ান এবার সত্যিই ভীষণ রেগে গেছে। অনিমা কাঁপা কাঁপা গলায় বলল, আদ্রিয়ান আমি। অনিমা আর কিছু বলার আগেই আদ্রিয়ান ওকে ভীষণ জোরে একটা ধমক দিল। অনিমা হালকা কেঁপে উঠল ওর ধমকে। আর কোনো কথা বলার সাহসও পেল না, তাই মাথা নিচু করে ফোঁপাতে লাগল। আদ্রিয়ান অনিমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে গিয়ে খাটের ওপর এক প্রকার ছুঁড়ে মারল। তারপর সেই দড়িগুলো নিয়ে আবারও ওর হাত পা বেঁধে দিল। আদ্রিয়ানের ওই ধমকের পর আর টু শব্দ করার সাহস পেল না অনিমা, শুধু অসহায়ভাবে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান রাগী গলায় বলল, তুমি এটাই ডিজার্ভ করো। যতক্ষণ পর্যন্ত না তুমি এটা বুঝতে চাইছো যে তোমাকে আমার কাছেই থাকতে হবে ততক্ষণ তুমি এভাবেই থাকবে। রিক সমস্ত জায়গায় খোঁজ নিয়ে নিয়েছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না অনিমাকে। ওই আদ্রিয়ান আবরার জুহাইয়ের কোথায় এমন লুকিয়ে রেখেছে যে ও, রিক চৌধুরী খুঁজে পাচ্ছে না। এসব ভেবেই রাগে মাথা ফেটে যাচ্ছে রিকের। একটার পর একটা গ্লাস ফাঁকা করছে ও। রিকের একজন লোক এসে বলল, ভাই এদিকে বেরোতে দেখা গেছে। রিক গ্লাসে চুমুক দিয়ে শক্ত গলায় বলল, কোথায় আছে ওরা দুজন? লোকটা মাথা নিচু করে বলল, ফলো করতে চাইছিলাম কিন্তু লোকটা একটু বেশিই চালাক। এমনভাবে ড্রাইভ করলো যে কোথা থেকে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারলাম না। রিক গ্লাসটা আছাড় মেরে ভেঙে ফেলল আর রাগে গোজগোজ করে বলল, এতগুলো গাধা মিলে ওই একটা ছেলের বুদ্ধির সাথে পেরে উঠলি না? লোকটা কিছু না বলে মাথা নিচু করে আছে। রিক রাগী গলায় বলল, এখন চেহারা না দেখিয়ে যা এখান থেকে। লোকটা চলে যেতেই রিক রাগে গোজগোজ করতে লাগলো। মাথায় রক্ত উঠে আছে ওর। কিছুক্ষণ চুপ থেকে ও চিন্তা করলো যে না, এভাবে না, ওকে এবার নিজেকেই কিছু করতে হবে। ও এবার নিজে কথা বলবে ওই আদ্রিয়ান আবরার এর সাথে। মাথার সামনে বন্দুক ধরলে সব সুরসুর করে বলে দেবে। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে উঠে বসে অনিমা। বিকেলে খেয়ে ঘুমিয়ে পড়েছিল অনিমা, কিন্তু এখন উঠে চারপাশে তাকিয়ে অনিমা নিজেকে এক সম্পূর্ণ আলাদা জায়গায় আবিষ্কার করল। উঠে দাঁড়িয়ে দেখল রুমটা লক করা। পাশের দেয়ালটা যেটা দিয়ে ব্যালকনিতে যায় সেটা কাচের। রুমটাও অনেক সুন্দর সাজানো গোছানো। অনিমা অবাক হয়ে তাকিয়ে রইল। রুমে আদ্রিয়ানের ছবি দেখে বুঝতে পারল এটা আদ্রিয়ানেরই বাড়ি, কিন্তু ও ভাবছে যে আবার কোথায় এসে পড়ল। একটা কফি শপে মুখোমুখি বসে আছে আদ্রিয়ান আর রিক। আদিব আর আশিস আদ্রিয়ানের পেছনে দাঁড়িয়ে আছে আর রিকের পেছনে রিকের লোকেরা। সকলের দিকে তাকিয়ে মুচকি হেসে নীরবতা ভেঙে আদ্রিয়ান বলল, মিস্টার রঞ্জিত চৌধুরীর একমাত্র ছেলে রিক চৌধুরী হঠাৎ একজন রকস্টারকে কেন ডাকল? রিক টেবিলে হাত রেখে শক্ত গলায় বলল, অনিমা কোথায়?
আদ্রিয়ান এই প্রশ্নটাই আশা করছিল রিকের কাছে। তবুও খানিকটা আলসেমি ঝেড়ে বলল, অনিমা কোথায়? গভীর প্রশ্ন। কোথায় বলুন তো? রিক রেগে গিয়ে টেবিলে বাড়ি মেরে বলল, মজা করছেন আমার সাথে? আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আরে আরে রাগ করছেন কেন? অনিমা কোথায় আছে সেটা দিয়ে আপনার কি কাজ? রিক আর ধৈর্য ধরে রাখতে পারল না। পেছনে থেকে গানটা বের করে আদ্রিয়ানের দিকে গান তাক করে বলল, এবার নিশ্চয়ই বলবে মিস্টার জুহাইয়ের? আদ্রিয়ান একটু পিছিয়ে গিয়ে বলল, আরে আরে আপনি তো সোজা গানে চলে এলেন। এটা দিয়ে কি হবে বলুন? হ্যাঁ অনিমা আমার কাছেই আছে। রিক হেসে দিয়ে বলল, গান দেখেই ভয় পেয়ে গেলে? বাহ! আদ্রিয়ান সোজা হয়ে বসে হালকা গলা ঝেড়ে বলল, দেখুন এসব গান টান দিয়ে আমাকে মেরে ফেললে পরে অনিমার খোঁজ পাবেন কি করে? তার চেয়ে বরং খুঁজুন। আপনার তো খুব পাওয়ার। তো তুমি বলবে না ও কোথায় আছে? আদ্রিয়ান মেকি হেসে বলল, বললাম তো আমার কাছেই আছে, খুঁজে নিন। কিন্তু গানটা নামিয়ে রিক বাঁকা হেসে বলল, এই সাহস নিয়ে আমার সাথে লাগতে এসছো? তবে যাই হোক অনিমাকে তো আমি খুঁজে নেবই। আদ্রিয়ান গানটা হাত দিয়ে নামিয়ে দিয়ে হেসে বলল, বেস্ট অফ লাক। রিক রেগে উঠে চলে গেল। আশিস আর আদিব আদ্রিয়ানের পাশে বসল। আশিস আদ্রিয়ানকে খোঁচা মেরে বলল, ভাই, বন্দুক দেখে ভয় পেয়ে গেছো? আদ্রিয়ান আশিসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনজন একসাথে শব্দ করে হেসে দিল, যেন ওদের সামনে সবচেয়ে বড় জোক বলা হয়েছে। কিছুতেই হাসি থামাতে পারছে না। অনিমা শাওয়ার নিয়ে একটা নীল ফুল হাতা গেঞ্জি আর কালো ট্রাউজার পরে চুপচাপ খাটে হেলান দিয়ে বসে আছে। এই ট্রাউজার আর গেঞ্জিটা খাটের কোনায় প্যাকেটে পেয়েছে ও। তবে ওর মন খুব অস্থির আছে। যতক্ষণ পর্যন্ত না আদ্রিয়ান ফিরে আসবে এই অস্থিরতা মোটেও কমবে না। এই ছেলেটা কি বোঝে না যে ওর টেনশন হয়? আর রুমটাও লক করে দিয়ে গেছে, ব্যালকনির দরজাটাও লক করা। ভাগ্যিস ওয়াশরুমের দরজাটা লক করেনি। এসব ভাবতে ভাবতে রুমের দরজা খোলার আওয়াজ পেল অনিমা। দরজার দিকে তাকিয়ে দেখল আদ্রিয়ান এসছে। অনিমা মুখ ঘুরিয়ে হাত ভাঁজ করে বসে রইল। সেটা দেখে আদ্রিয়ান ঠোঁট কামড়ে হাসল। তারপর অনিমার কাছে গিয়ে বসল। অনিমা একবার আর চোখে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে নিল। আদ্রিয়ান হেসে অনিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, রেগে আছো আমার ওপর? অনিমা অন্যদিকে মুখ করেই বসে আছে। আদ্রিয়ান চারপাশে তাকিয়ে বলল, আচ্ছা রুমটা কেমন হয়েছে বলো তো? আমি তো ঠিক করেই নিয়েছি বিয়ের পর আমরা এখানেই থাকবো। অনিমা অবাক আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? আদ্রিয়ান অনিমার গাল টেনে দিয়ে বলল, হ্যাঁ বিয়ে, আমাদের বিয়ে, মানে তোমার আর আমার বিয়ে। অনিমা নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার হাত ভাঁজ করে বলল, বয়েই গেছে আপনাকে বিয়ে করতে আমার। আদ্রিয়ান খাটে হেলান দিয়ে বসে বলল, যাই বলো না কেন বিয়ে তো তুমি আমাকেই করছো। অনিমা ভ্রু কুঁচকে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান হেসে উঠে ওয়াশরুমে চলে যেতে নিলেই অনিমা বলল, শুনুন। আদ্রিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। অনিমা নিচের দিকে তাকিয়ে হাত কচলাতে কচলাতে বলল, আপনার ওপর কি কোনো অ্যাটাক হয়েছিল? মানে? আদ্রিয়ান এক ভ্রু উঁচু করে বলল, কেন কারো অ্যাটাক করার কথা ছিল? অনিমা কিছু না বলে চুপ করে আছে। আদ্রিয়ান মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। অনিমা একটু অবাক হলো। অনিমার কোনো কথা বা রিয়াকশনেই আদ্রিয়ান পাল্টা কোনো প্রশ্ন করে না, এরকম মনে হয় যেন ও সবই জানে। কিন্তু রিক এখনো আদ্রিয়ানের কোনো ক্ষতি কেন করল না? ও কি অনিমাকে খুঁজে পাওয়ার অপেক্ষায় করছে? ওকে খুঁজে পেয়ে গেলেই কি আদ্রিয়ানের ক্ষতি করে দেবে? এসব চিন্তা করেই অস্থির হয়ে উঠছে ও। রাতে খাওয়া দাওয়া করে সবে বসেছে অনিমা, এর মধ্যেই আদ্রিয়ান এসে আবার ওর হাত পা বেঁধে দিতে শুরু করল। অনিমা অবাক হয়ে বলল, আরে কি করছেন? আদ্রিয়ান হাত পা বাঁধতে 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 বলল, তোমাকে কোনো বিশ্বাস নেই। এটা ডুপ্লেক্স বাড়ি। তাই তোমার ওই চাদর পেঁচানো টেকনকটা খুব কাজে লাগবে। সো আই কান্ট টেক এনি রিস্ক। অনিমা কাঁদো কাঁদো মুখ করে বলল, তাই বলে এভাবে বেঁধে রাখবেন আমাকে? আদ্রিয়ান বাধা কমপ্লিট করে অনিমার এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলল, সরি সোনা।
বাট তুমি যতক্ষণ পর্যন্ত পালানোর ভূত মাথা থেকে না নামাচ্ছ ততক্ষণ আমাকে এটা করতেই হবে। বলেই অনিমাকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ব্রেনে এত চাপ দিও না, চিল ইন, টেক ইউর টাইম। এটুকু বলে আদ্রিয়ান সোফায় শুতে চলে গেল। অনিমা কিছুক্ষণ চুপ করে থেকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে আর কোনো বেডরুম নেই? আদ্রিয়ান সোজা হয়ে শুয়েছিল, অনিমার প্রশ্ন শুনে ওর দিকে ঘুরে শুয়ে বলল, কটা লাগবে তোমার? অনিমা একটু ইতস্তত করে বলল, তাহলে তো আমাকে অন্য কোনো রুমেও রাখতে পারেন। আপনার এভাবে সোফায় শুতে কষ্ট হয় না? আদ্রিয়ান মুচকি হেসে বলল, হয় একটু, কিন্তু তোমাকে কাছে থাকতে তার চেয়েও বেশি ভালো লাগে। বলেই আদ্রিয়ান ওর সেই হাসি দিল। অনিমা সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলল। ওই হাসির দিকে তাকিয়ে থাকার শক্তি নেই ওর মধ্যে। এই হাসি একটু বেশিই ভয়ঙ্কর। এই হাসির দিকে তাকালেই ওর শ্বাস আটকে আসে, হৃৎপিণ্ড বিট করতে করতে বেরিয়ে আসতে চায়। অনিমাকে এভাবে চোখ বন্ধ করে থাকতে দেখে আদ্রিয়ানও মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলল। খাটে হেলান দিয়ে বসে ল্যাপটপে আদ্রিয়ানের সব বায়োগ্রাফি, উইকিপিডিয়া সার্চ করছে রিক। কিন্তু তেমন কিছুই পাচ্ছে না যেটা দিয়ে ও আদ্রিয়ানের ব্যাপারে বিশেষ কোনো তথ্য পায়। এইখানের ইনফরমেশন অনুযায়ী আদ্রিয়ানের দুটো অ্যাপার্টমেন্ট আর একটা বাংলো আছে। কিন্তু ও সব জায়গায় খোঁজ চালিয়ে নিয়েছে, কিন্তু আদ্রিয়ান ওকে রাখেনি ওখানে। তার মানে অন্য কোথাও রেখেছে। একটা রকস্টার? তার এত ক্ষমতা যে একটা জলজ্যান্ত মেয়েকে এভাবে আড়াল করে রাখতে পারে। রিক এসব চিন্তা করতে করতেই কবির শেখ রিকের সামনে এসে বসে বলল, কি এত ভাবছো বাবাই? রিক কপালে হাত রেখে একটা শ্বাস নিয়ে বলল, কোথায় এমন রেখেছে বলো তো? এমন কোন জায়গা হতে পারে? কবির শেখ কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বললেন, কথা বলনি আদ্রিয়ান এর সাথে? রিক সোজা হয়ে বসে গলা শক্ত করে বলল, বলেছিলাম। এটিটিউড দেখালো আমাকে। ইচ্ছে করছিল ওখানেই শুট করে দেই, কিন্তু যতক্ষণ অনিকে না পাওয়া যাচ্ছে ততক্ষণ ওকে মারতে পারবো না আমি। কবির শেখ কপাল ভাঁজ করে আবার কিছু ভাবতে শুরু করলেন। এর মধ্যেই রিক বলল, তবে একটা প্লাস পয়েন্ট আছে মামা। কবির শেখ কৌতূহলী হয়ে বললেন, সেটা কি? রিক বাঁকা হেসে বলল, এটিটিউড থাকলেও গান বন্দুক এসবে অভ্যস্ত নয় ও। কবির শেখ হেসে দিয়ে বলল, তাহলে তো ভালোই, একটা কাজ করতে পারো? রিক জিজ্ঞাসু দৃষ্টিতে কবির শেখের দিকে তাকিয়ে বলল, কি কাজ? কবির শেখ শয়তানি হেসে বললেন, ওকে তোমার লোক দিয়ে তুলে এনে ভয় দেখিয়ে কথা বের করতে পারো। রিক কিছু না বলে চুপ করে ভাবতে লাগলো। এটা করাই যায়। যেভাবে তখন বন্দুক দেখে পিছিয়ে গেল তাতে কাজ হলেও হতে পারে। আদ্রিয়ান একজন মিউজিক ডিরেক্টরের সাথে মিটিং সেরে একটা চেয়ারে বসে রেস্ট করছে। এর মধ্যেই ওর ফোনে ভিডিও কল এলো, যাতে ওরু আর তীব্র কানেক্টেড আছে। আদ্রিয়ান কলটা রিসিভ করার পরেই স্ক্রিনে তীব্র আর অরুমিতার মুখ ভেসে উঠল। অরুমিতা চিন্তিত গলায় বলল, ভাইয়া অনি কোথায়? কেমন আছে ও? আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, কোথায় আছে বলতে পারবো না, কারণ তোমাদের ফোন ট্র্যাক করা হচ্ছে। অরুমিতা আর তীব্র পাল্টা কোনো প্রশ্ন করল না, কারণ ওরা বেশ ভালো করে বুঝতে পারল যে কে ফোন ট্র্যাক করছে আর কেন। তাই দুজনেই মাথা নাড়ল। তীব্র নিচু গলায় বলল, এমনিতে ভালো আছে তো ও? আদ্রিয়ান মুচকি হাসল, তারপর বলল, চিন্তা করো না, আমি থাকতে ও কোনোদিন খারাপ থাকবে না। কিন্তু হাত পা বেঁধে রেখে এসছি, কারণ ছাড়া রাখলেই পালাতে চাইছে। অরুমিতা বিরক্ত হয়ে বলল, এমন কেন করছে ও? ওর সমস্যা কোথায়? আদ্রিয়ান ওদের দিকে দেখে বলল, কিন্তু আমি জানি। তীব্র আর অরুমিতা দুজনেই অবাক হয়ে একসাথে বলল, কেন? আদ্রিয়ান একটা শ্বাস নিয়ে বলল, বলবো পরে। আর টেনশন করো না, সি ইজ অলরাইট। আপাতত রাখছি, হ্যাঁ? ওরা দুজনেই মাথা নাড়ল। আদ্রিয়ান কলটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ও এখন অন্য কিছু ভাবছে। নিজের মনকে শক্ত করার চেষ্টায় আছে ও। ও জানে এরপর ও যেটা করবে সেটা ওর জন্যে সহজ হবে না, কিন্তু ওকে করতেই হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করেই ওর ফোন বেজে উঠল, আর ফোনের স্ক্রিনে তাকিয়েই ওর ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপর পাশ থেকে বলে উঠল,
মিস্টার জোহাইয়ের খুব বড় ভুল করছো তুমি। আমার জিনিসে কেউ হাত দিলে আমি তাকে ছেড়ে দেই না। আদ্রিয়ান একটু শক্ত গলায় বলল। মিস্টার রিক চৌধুরী, ফার্স্ট অফ অল কোনো জিনিস নয়, আর সেকেন্ড অফ অল কার সেটা ডিসাইড করার সিদ্ধান্ত সম্পূর্ণ ওর, অন্য কারো সেই অধিকার নেই। রিক রাগী কণ্ঠে বলল। তো তুমি বলবে না যে ও কোথায়? আদ্রিয়ান হেসে দিয়ে বলল। আপনি এত ডুল হেডেড নাকি? আমি তো বলেই দিয়েছি ও আমার কাছেই আছে। রিক দাঁতে দাঁত চেপে বলল। আমি জায়গাটা জানতে চেয়েছি। আদ্রিয়ান এবারেও মুচকি হেসে বলল। আদ্রিয়ানের বাড়ি। রিকের রাগ এবার সাত আসমানে উঠে গেল। ও রাগে গোজগোজ করে বলল। আদ্রিয়ান, তুমি কিন্তু আমার ট্র্যাক রেকর্ড জানো না। আমি কিন্তু গান নিয়ে খেলতে খুব ভালোবাসি। আদ্রিয়ান এবার সিরিয়াস মুখ করে কিছুক্ষণ চুপ থেকে এরপর ঠান্ডা গলায় বলল। আমার ট্র্যাক রেকর্ড ও আপনি জানেন না? আমি গান খেলতে আর খেলাতে দুটোই খুব ভালোবাসি। রিক ভ্রু কুঁচকে বলল। মানে? আদ্রিয়ান সাথে সাথেই হেসে দিয়ে বলল। আরে গানের কথা বলছি। সিঙ্গিং ইউ নো। রকস্টার তো। রিক এবার রেগে সামনের টেবিলে লাথি মেরে বলল। আদ্রিয়ান। আদ্রিয়ান ঠোঁট চেপে একটু হাসল। তারপর গলা ঝেড়ে বলল। রিক চৌধুরীকে একটা মেয়েকে খুঁজে পেতে আমার কাছে এত আকুতি মিনতি করতে হচ্ছে? আমার বাড়িগুলো চেক করলেন, লোক দিয়ে ফলো করালেন, ফোন ট্র্যাক করলেন, তবুও রেজাল্ট ইজ জিরো। সো স্যাড এন্ড শেমফুল। রিক চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে রাগ কন্ট্রোলের চেষ্টা করল। আদ্রিয়ান আবার বলল। আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দেই। আমাকে ফোন করে এসব ফালতু প্রশ্ন না করে তার চেয়ে বরং খোঁজায় কনসেন্ট্রেট করুন, পেলেও পেয়ে যেতে পারেন। বাই। এটুকু বলে রিকের উত্তরের আশা না করেই ফোন কেটে দিল আদ্রিয়ান। আর তারপর নিজের মনেই হেসে বেরিয়ে গেল। ওখান থেকে নিজের একটা ফ্ল্যাটে গিয়ে নিজের ফোনের সিম চেঞ্জ করল, যেটা সম্পর্কে কয়েকজন ছাড়া তেমন কেউ জানে না। এরপর ওখান থেকে বেরিয়ে গাড়িটা এমনভাবে ড্রাইভ করলো যাতে কেউ ওকে ফলো করলেও ওকে হারিয়ে ফেলবে। বাড়িতে পৌঁছে নিজের রুমে ঢুকে দরজা খুলে তাকিয়ে আদ্রিয়ান দেখল যে অনিমা শব্দ করে কাঁদছে। আদ্রিয়ানের এবার অনিমার কান্না দেখে কষ্টের চেয়ে বেশি রাগ লাগলো। এভাবে কাঁদার কি আছে? ও কি টর্চার করছে ওকে? ও কি এটা বোঝে না যে ওর চোখের এক একটা ফোঁটা আদ্রিয়ানের হৃদয় থেকে কতটা রক্ত ঝরায়? আদ্রিয়ান রেগে গিয়ে একটানে উঠিয়ে বসালো অনিমাকে। অনিমা কান্না থামিয়ে অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার হাত পায়ের বাঁধন খুলতে খুলতে বলল। মুক্তি চাও আমার কাছ থেকে? হ্যাঁ। খুব বেশি কষ্ট হচ্ছে আমার কাছে থাকতে? ঠিক আছে চলো, ছেড়ে দিলাম তোমাকে, যাও যেখানে ইচ্ছে যাও। অনিমা কিছু না বলে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে হিচকি দিয়ে কাঁদতে লাগলো। আদ্রিয়ান ওকে সরিয়ে দিতে চাইলে ও আরো জোরে জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। আদ্রিয়ানের রাগটা ধীরে ধীরে কমতে লাগলো। নিজেকে শান্ত করে ও অনিমার মাথায় হাত বুলিয়ে দিতেই অনিমা কাঁদতে কাঁদতে বলল। প্লিজ আপনি আর বাইরে যাবেন না। খুব ভয় লাগে, শ্বাস আটকে আসে আমার। খালি মনে হয় যে রিক। এটুকু বলে অনিমা আর কিছু বলতে পারল না, আবারও কাঁদতে লাগলো। অনিমার কথাকে সম্পূর্ণ করে আদ্রিয়ান বলল। যে রিক আমাকে মেরে ফেলবে, রাইট? অনিমা অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার চোখ মুছে দিয়ে বলল। হ্যাঁ জানি, সবটা জানি। তোমার বাবার মার্ডার হওয়া থেকে শুরু করে মাদারের আশ্রমে তোমার আশ্রয় নেওয়া অবধি সব জানি আমি। আর এটাও জানি কেন তুমি আমাকে দূরে সরিয়ে রাখছো। অনিমা অবাক হয়ে তাকিয়ে কাপা গলায় বলল। কিভাবে? আদ্রিয়ান শক্ত গলায় বলল। সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো এটাই যে তুমি যেই কারণে ভয় পাচ্ছ সেই ভয়ের কোনো কারণই নেই। অনিমা কাঁদো কাঁদো গলায় বলল। আদ্রিয়ান, আপনি জানে না আপনি কতটা হিংস্র, কতটা ভয়ঙ্কর। ওরা ওরা যা খুশি তাই করতে পারে। কাউকে মারতে ওদের হাত কাঁপে না। আদ্রিয়ান অনিমার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল। ভালোবাসা জগতের সবচেয়ে বড় শক্তি অনি। একবার ভালোবেসে দেখো, তোমার ভালোবাসা আমার কবচ হয়ে যাবে। একবার কাছে টেনে দেখো, তোমার স্পর্শে আমার চারপাশে সুরক্ষা বলয় তৈরি হয়ে যাবে। তুমিই তো আমার শক্তি। আর তুমি আমার সাথে থাকলে আল্লাহ ছাড়া জগতের কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না।
আমি তোমাকে ভালোবাসি। একবার সেই ভালোবাসায় বিশ্বাস করে দেখো, সব সহজ হয়ে যাবে। সব। অনিমা চোখ খিচে বন্ধ করে আদ্রিয়ানের কপালে কপাল ঠেকিয়ে চোখের জল ফেলছে আর ওর বলা প্রতিটা শব্দকে শুনছে। ওর মনে হচ্ছে এই কথাগুলোর একটা শব্দও সত্যি না, বরং চিরন্তন সত্যি। আদ্রিয়ান আর কিছু না বলে খাবার আনিয়ে অনিমাকে খাইয়ে দিয়ে স্টুডিওতে যাওয়ার আগে অনিমার কাছে এসে বলল, তোমাকে আর বেঁধে রাখবো না আমি। আমার ভালোবাসার প্রতি যদি তোমার এতটুকু বিশ্বাস থাকে তাহলে তুমি কোথাও যাবে না। এটুকু বলেই আদ্রিয়ান চলে গেল ওখান থেকে, আর অনিমা একদৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। রাতে স্টুডিও থেকে ফিরে রুমে আদ্রিয়ান পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে আছে সামনের দিকে, কারণ অনিমা গায়ে একটা চাদর পেঁচিয়ে বসে আছে। আদ্রিয়ানকে দেখেই অনিমা বিরক্ত হয়ে তাকালো ওর দিকে। আদ্রিয়ান অনিমার কাছে গিয়ে ওর কপালে হাত দিয়ে বলল, জ্বরও তো আসেনি, এভাবে চাদর পেঁচিয়ে রেখেছ কেন? অনিমা বিরক্ত হয়ে বলল, তো কি করব? আপনি আমাকে এখানে তুলে নিয়ে এসছেন, অথচ আমার জন্যে যেসব পোশাক কিনেছেন সব ওই ফ্ল্যাটেই রেখে এসছেন। আদ্রিয়ান আফসোসের একটা শ্বাস নিয়ে বলল, শিট, ভুলেই গেছিলাম। কিছুই পরনি? অনিমা ইতস্তত করে বলল, পড়েছি। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, কি? অনিমা কিছু না বলে মাথা নিচু করে আছে। সেটা দেখে আদ্রিয়ান নিজেই বলল, এই রাতে শাওয়ার নিয়েছো কেন? অনিমা মুখ ফুলিয়ে বলল, খুব অস্থির লাগছিল তাই। আদ্রিয়ান এবার একটু রেগে গিয়ে বলল, তাই বলে এই রাতের বেলা শাওয়ার নেবে? চলো চুল শুকিয়ে দিচ্ছি। এটুকু বলে অনিমার হাত ধরতে গেলেই অনিমা চেঁচিয়ে বলে উঠল, না। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, কি চেঁচাচ্ছ কেন? অনিমা চাদরটা ভালোভাবে গায়ে জড়িয়ে বলল, আমি উঠতে পারবো না। আদ্রিয়ান ধমকের সুরে বলল, মানে কি? এভাবে ভেজা চুলে থাকলে ঠান্ডা লাগবে, ওঠো। বলে একটানে অনিমাকে দাঁড় করিয়ে দিল, যার ফলে চাদরটা গা থেকে পড়ে গেল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে পুরো শোকড হয়ে গেল। এবার বুঝল অনিমার রিয়্যাক্ট করার কারণ। অনিমা আদ্রিয়ানের নেভি ব্লু রঙের একটা শার্ট পরে আছে, যেটা অনিমার হাঁটুর খানিকটা ওপরে পড়ছে। অনিমা মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান এবার হেসেই দিল। ধীরে ধীরে সেই হাসি বৃদ্ধি পেতে লাগলো, হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। অনিমা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান কোনোমতে হাসি থামিয়ে বলল, এই জন্যেই ওভাবে প্যাকেট হয়েছিলে? অনিমা নিচের দিকে তাকিয়ে হাত কচলে যাচ্ছে আর মাঝে মাঝে শার্টটা টানছে। আদ্রিয়ান হেসে বলল, ওভাবে টানলে ওটা বড় হবে না। বাই দা ওই, শার্টটাতে কিন্তু তোমাকে অনেক হট লাগছে। অনিমা চোখ বড় বড় করে তাকালো আদ্রিয়ানের দিকে, আর আদ্রিয়ান চোখ টিপ মারল একটা। অনিমা সাথে সাথেই চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য একটা। আদ্রিয়ান আর কিছু না বলে অনিমাকে তুলে বসিয়ে চুল শুকিয়ে দিল। এরপর খাবার এনে দুজনেই একসাথে ডিনার করল। অনিমার বেশ অস্বস্তি হচ্ছে আদ্রিয়ানের সামনে এভাবে থাকতে, বাট কিছুই করার নেই। তাই পুরোটা সময়েও একবারও আদ্রিয়ানের মুখের দিকে তাকায়নি লজ্জায়। আদ্রিয়ানও অনিমার এই লজ্জামাখা মুখটা বেশ এনজয় করেছে, আর বারবার ওকে লজ্জা দিতে নানা রকমের পিঞ্চ মারা কথা বলেছে। অনিমা বেচারি তো লজ্জায় পুরো কুকরে যাওয়ার অবস্থা। গভীর রাতে বাইরে তীব্র বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। আসলে বর্ষা প্রায় শেষের পথে, তাই হয়তো প্রকৃতি ঢাকঢোল পিটিয়ে বর্ষাকে এই বছরের মতো বিদায় দেবার আয়োজন করছে। বাজ পড়ার আওয়াজে চিৎকার করে উঠে বসল অনিমা। প্রতিবারের মতো এবারেও হাইপার হয়ে গেছে ও। কান চেপে জোরে চিৎকার করে কাঁদছে। আদ্রিয়ান জেগেই ছিল। অনিমা এভাবে চিৎকার করতে দেখে প্রতিদিনের মতো উত্তেজিত হল না, ও শান্তভাবেই অনিমার সামনে গিয়ে দাঁড়ালো। অনিমা আদ্রিয়ানকে দেখেই বসা অবস্থাতেই ওর পেট জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ওর সেই সব বকতে লাগলো, কিন্তু আদ্রিয়ান ওকে ধরল পর্যন্ত না। অনিমা হিচকি দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আই নিড স্লিপিং পিলস। প্লিজ দিন ওটা, আমি পারছি না এসব নিতে। আমি মরে যাব প্লিজ। এটা বলার সাথে সাথেই আদ্রিয়ান ওর হাত ধরে ওকে দাঁড় করালো, এরপর টেনে রুম থেকে বার করে সিঁড়ি দিয়ে ছাদের ওখানে নিয়ে গেল। এই বাড়ির ছাদে ঢোকার দরজার আগে কাচের ওয়াল, আর দরজাটাও কাচের। বাইরে বিদ্যুৎ চমকানোর ঝলকানির সাথে বাজের আওয়াজ বেড়েই চলেছে। অনিমা আদ্রিয়ানকে আকরে ধরে বলল,
প্লিজ এখান থেকে চলুন, ভয় লাগছে আমার। আদ্রিয়ান দরজা খুলে ধাক্কা দিয়ে অনিমাকে ছাদে ঢেলে দিয়ে দরজা আবার বন্ধ করে দিল। অনিমা দৌড়ে এসে দরজা ধাক্কাতে লাগলো, ভয়ের জন্য কথাও বলতে পারছে না বেচারি। আদ্রিয়ান কাছের দরজা দিয়েই অনিমাকে দেখছে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে কোনোমতে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ দরজাটা খুলুন প্লিজ। আমি মরে যাব এখানে প্লিজ। আমার খুব ভয় করছে। আমি হাত জোর করছি, প্লিজ ভেতরে নিয়ে যান আমাকে। আদ্রিয়ান প্লিজ। এটুকু বলে গ্লাস ধরেই ওখানে বসে পড়ল অনিমা। আর আদ্রিয়ান গ্লাসের সাথে হেলান দিয়ে হাত ভাঁজ করে চোখ মুখ ভীষণ শক্ত করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। আর অনিমা পাগলের মতো চিৎকার করে যাচ্ছে। যতবার বাজ পড়ছে ততবারই অনিমা ভয়ঙ্কর ভাবে চিৎকার করে উঠছে। কাচের দেয়ালে হেলান দিয়ে চোখ মুখ খিচে কানে হাত দিয়ে গুটিয়ে বসে আছে ও। আরও একবার বাজ পড়তেই অনিমা চিৎকার করে কেঁদে অস্ফুট স্বরে বলল, আদ্রিয়ান প্লিজ, আমায় ভেতরে নিয়ে যান। আমার আর কিছু বলতে পারল না অনিমা। আবারও বাজ পড়ল, ও আবারও কাঁদতে লাগলো। আদ্রিয়ান একদৃষ্টিতে শুধু তাকিয়ে আছে অনিমার দিকে। এভাবে কিছুক্ষণ সময় কেটে গেল। অনিমা অনেক আকুতি মিনতি করেছে আদ্রিয়ানের কাছে, কিন্তু আদ্রিয়ান কোনো রিয়াক্টই করেনি। হঠাৎই বজ্রপাতের পরিমাণ বেড়ে গেল আর অনিমা এবার এতটাই হাইপার হয়ে গেল আর এমনভাবে চিৎকার করতে লাগলো যে সেটা দেখলে যে কারো চোখে জল চলে আসবে। কিন্তু আদ্রিয়ান এখনো কোনো রিয়্যাক্ট করছে না। কিছুক্ষণ পর অনিমার পাগলামি আরো বেড়ে গেল। এতক্ষণ অনেক চেষ্টা করলেও এবার আর নিজেকে আটকে রাখতে পারল না আদ্রিয়ান। ও দরজা খুলে অনিমার সামনে গিয়ে একটানে দাঁড় করালো অনিমাকে। অনিমা কিছু না ভেবেই আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আদ্রিয়ান অনিমার বাহু ধরে এক ঝটকায় ওকে সরিয়ে নিল। এরপর ওর বাহু ধরে ঝাঁকিয়ে বলল, কি হো, সমস্যা কি তোমার? কি হচ্ছে এখানে? একটু বাজ পড়ছে, একটু বৃষ্টি হচ্ছে, এতে এমন কি হচ্ছে তোমার? মরে যাচ্ছ তুমি? বলো, বৃষ্টিতে কে মরে যায়? বাজ এখান থেকে অনেক দূরে দূরে পড়ছে, তোমার ওপরে তো পড়ছে না। এত ভয়ের কি আছে? হ্যাঁ। অনিমা কান্না আর ভয়ের জন্যে কথাও বলতে পারছে না, তবুও আদ্রিয়ানকে ধরে অস্ফুট স্বরে বলে উঠল, ওরা হোরা। আদ্রিয়ান অনিমার দুই কানের ওপর দিয়ে হাত দিয়ে বলল, ওরা কেউ নেই এখানে, ভালো করে তাকিয়ে দেখো, আর যদি থাকেও তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না। অনিমা চোখ খিচে বন্ধ করে আছে। বৃষ্টিতে আদ্রিয়ান আর অনিমা দুজনেই পুরো ভিজে গেছে। আদ্রিয়ানের মুখ থেকে বিন্দু বিন্দু পানি গিয়ে অনিমার মুখে পড়ছে। আদ্রিয়ান আলতো গলায় বলল, জান পাখি। অনিমা আদ্রিয়ানের এই ডাক শুনে আস্তে আস্তে চোখ খুলে তাকালো আদ্রিয়ানের দিকে। আবারও বজ্রপাত হলো আর অনিমা আদ্রিয়ানকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে দিল। আদ্রিয়ান অনিমাকে সোজা করে দাঁড় করিয়ে ওর দিকে তাকিয়ে বলল, প্রকৃতি কারো শত্রু হয় না অনি, আবার কারো বন্ধুও হয় না। সেই নিজের নিয়মেই চলতে থাকে। আমি জানি তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। তোমার জীবনের ভয়ঙ্কর মুহূর্তগুলো এই বর্ষণের রাতগুলোতেই এসেছে। কিন্তু এর জন্যে দায়ী ওই মানুষগুলো, ওই পশুগুলো, এই বৃষ্টি আর বজ্রপাত নয়। অনিমা তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে আর চোখ দিয়ে নীরব ধারায় পানি পড়ছে। দাঁড়িয়ে থাকতে পারছে না, উঢলে পড়তে নিলেই আদ্রিয়ান অনিমাকে শক্ত করে ধরে দাঁড় করিয়ে বলল, আমি জানি বর্ষণের এক রাতে তুমি তোমার আব্বুকে হারিয়েছ, নানাভাবে অত্যাচারিত হয়েছ, এমনকি নিজের মামাতো ভাই তোমাকে রেপ করতে চেয়েছিল, মলেস্টেড হয়েছিলে তুমি। অনিমা আবারও চোখ বন্ধ কেঁদে দিল। আদ্রিয়ান অনিমার কপালে কপাল ঠেকিয়ে বলল, তবে একটা কথা বলো তো, বর্ষণের এই রাতে তুমি শুধুই সব হারিয়েছ? সবই কি অশুভ হয়েছে তোমার সাথে? ওই দিন মাদার যদি ঠিক সময় না পৌঁছাতো কতটা ভয়ানক কিছু হতে পারত, বুঝতে পারছো সেটা? আর আমি তো তোমার জীবনে বর্ষণের এমন এক রাতেই এসেছিলাম, তাই না? বর্ষণের সেই রাতেই তুমি আমাকে পেয়েছিলে আর আমি তোমাকে। তাহলে তুমি মনে করো যে আমিও তোমার জন্যে অশুভ? অনিমা অস্ফুট স্বরে না বলল। আদ্রিয়ান অনিমার কপাল থেকে মাথা তুলে অনিমার দিকে তাকিয়ে বলল, তাহলে কেন ভয় পাচ্ছ? আমি আছি তো তোমার সাথে। টেই কি টিসি, মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেলে কেউ মাটিতে হাঁটা বন্ধ করে দেয় না, গাড়িতে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলে কেউ গাড়িতে চড়া বন্ধ করে দেয় না।
ঠিক সেইভাবেই বর্ষণকে ইগনোর করতে পারো না তুমি। এটা প্রতি বছর আসবেই তোমাকে সেটা ফেস করতে হবে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল। আমি। আদ্রিয়ান অনিমার বাহু শক্ত করে ধরে বলল। পারবে। পারতে হবে তোমাকে। ইউ হ্যাভ টু বি স্ট্রং ইন ইউ আর স্ট্রং। অন্যকে বাঁচাতে স্বেচ্ছায় নিজে থেকে বিপদে জড়ানোটাও এক প্রকার স্ট্রং হবারই পরিচয়। কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি স্ট্রং। তোমাকে বিশ্বাস করতে হবে তুমি স্ট্রং। আর তাছাড়াও আমি আছি তো তোমার সাথে। এটুকু বলে আদ্রিয়ান অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর অনিমার কাঁধে নিজের থুতনি রেখে বলল। দেখো এই বৃষ্টি, এই ঝিরিঝিরি শব্দ, এই ঠান্ডা হাওয়া, সব কত সুন্দর। আর এগুলোকে ভয় পাচ্ছ তুমি? ওরা হাসছে তোমাকে দেখে, বলছে যে মেয়েটা ভিতুর ডিম। অনিমা নিজের অজান্তেই হালকা হেসে দিল। কিন্তু ক্লান্তির জন্যে আর দাঁড়িয়ে থাকতে পারল না, আদ্রিয়ানের বুকেই অজ্ঞান হয়ে গেল। আদ্রিয়ান খেয়াল করল অনিমা শরীর ছেড়ে দিয়েছে। আদ্রিয়ান অবাক হল না, কারণ ও জানতো এমন কিছুই হবে। এটা একটা পজিটিভ সাইন। ও অনিমাকে কোলে তুলে ভেতরে নিয়ে গেল। এরপর বিছানায় শুইয়ে দিয়ে ভাবল যে চেঞ্জ করাতে হবে। ও সার্ভেন্ট ডেকে অনিমাকে ওর আরেকটা শার্ট পরিয়ে দিতে বলল। চেঞ্জ করা শেষে আদ্রিয়ান অনিমার সামনে বসে ওর মাথায় একটা চুমু দিয়ে দিয়ে শরীরে চাদর টেনে দিল। আর দেখতে লাগলো ওকে, কতটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে, একটু আগেও কতটা হাইপার ছিল। আদ্রিয়ান জানে ওর কাজ অনেকটা হয়ে গেছে। অনিমার ভয়টা পুরোপুরি না কাটলেও প্রায় কেটে গেছে। আসলে অনিমা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ না। টিনেজ বয়স থেকে পরপর এতগুলো ধাক্কার কারণে এক প্রকার ট্রমায় চলে গেছে ও। অনিমার ওই অস্বাভাবিক ভয় পাওয়া দেখেই আদ্রিয়ানের খটকা লাগে, আরও একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে আর ডক্টরই ওকে এসব বলে, আর এটাও বলে যে ওর ভয়ের সম্মুখীন হলেই ও ওর ট্রমা কাটিয়ে উঠতে পারবে। আর তাই ওর কষ্ট হলেও অনিমার প্রতি আজ অনেকটাই রুড হয়েছে ও। অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে। কিন্তু যা করেছে পুরোটাই ওর ভালোর জন্যে। খুব বেশি ভালোবাসে এই মেয়েটাকে, কোনো কিছুর মূল্যেই ও হারাতে চায় না ওকে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল আদ্রিয়ান। রুমে বসে বেশ অস্থির হয়ে উঠছে তীব্র। স্নেহার সাথে কথা বলতে চাইছে, কিন্তু কোথায় একটা বাজছে। হয়তো ইগো বা হয়তো অপরাধবোধ। কিছু না জেনে না বুঝেই মেয়েটার সাথে ওরকম বিহেভ করা ঠিক হয়নি ওর। অনেকক্ষণ দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে উঠে ফোন করেই ফেলল স্নেহাকে। অনেকক্ষণ ফোন রিং হওয়ার পর ওপাশ থেকে ভাঙ্গা গলায় হ্যালো শব্দটা শুনেই তীরর বুকের ভেতরে ধক করে উঠল। আওয়াজ শুনেই বুঝতে পারছে কেঁদে কেঁদে গলা খারাপ করে ফেলেছে মেয়েটা। তীব্র তবুও নিজেকে সামলে বলল। আমি তীব্র। স্নেহার চমকে গেল তীরর গলা শুনে। নতুন সিমে তীরর নাম্বার ছিল না ওর কাছে। থাকবে কি করে? তীর তো কথাই বলতো না ওর সাথে। কিন্তু তীরর ভালোবাসি না কথাটা মনে পড়তেই ওর মনে অভিমানের পাহাড় দাঁড়িয়ে গেল। স্নেহা নিজেকে শক্ত করে নিয়ে বলল। কেন ফোন করেছেন? তীব্র ভ্রু কুঁচকে নিয়ে বলল। আপনি? স্নেহা এবারেরও শক্ত গলায় বলল। তুমি করে বলার মতো সম্পর্কটা হয়তো আমাদের মধ্যে আর নেই। তীব্র বেশ রেগে গেল স্নেহার কথায়। দাঁতে দাঁত চেপে বলল। এই কথাটা সামনে বলে দেখতি থাপ্পড় মেরে সবকটা দাঁত ফেলে দিতাম। স্নেহার বুকে যেন এক ধাক্কা লাগলো। আজ ১.৫ বছর আবার তীব্র ওর সাথে এভাবে কথা বলল, সেই অধিকারবোধ দেখালো। কিন্তু তার সাথে মনে অভিমানটাও চাড়া দিল। তাই অভিমানী গলায় বলল। কেন? হ্যাঁ, কোন অধিকারে? তীব্র এবার দৃঢ় কণ্ঠে বলল। ভালোবাসার অধিকারে। স্নেহা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। হাহ, ভালোবাসা? সেদিন তো বেশ চমৎকারভাবে এনাউন্স করে দিলেন যে আপনি আমাকে আর ভালোই বাসেন না, তাহলে? তীব্র এবার নরম গলায় বলল। শুধু মুখের কথাটাই ধরবে? স্নেহা এবার কেঁদে দিয়ে বলল। কেন? তুমি ধরনি? বাইরে থেকে যেটা দেখেছো বা বুঝেছো সেটা নিয়েই পড়েছিলে। আমার কথাটা একটা বারের জন্যে ভাবোনি? একবার জানতেও চাওনি কিছু? সেই বেলা? তীব্র কিছুক্ষণ চুপ করে রইল, কি বলবে স্নেহা তো ঠিকই বলছে। ও অনুতাপ মিশ্রিত গলায় বলল। আমি জানি আমি যেটা করেছি সেটা ভুল। আমার তোমার সাথে কথা বলে সবটা জানা উচিত ছিল।
আসলে তোমার এনগেজমেন্টের খবরটা শুনেই মাথা হ্যাং হয়ে গেছিল আমার, মাথাটা কাজই করছিল না। আই এম সরি। স্নেহা কিছু না বলে ফোন কেটে দিয়ে কাঁদতে লাগলো। এটা কষ্টের কান্না নয়, তীব্র নিজের ভুলটা বুঝে যে ওর সাথে আবার আগের মতো কথা বলেছে এতেই ও খুশি, খুব খুশি। আর ওদিকে তীব্র ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসল। ও জানে স্নেহা আর রাগ করে নেই ওর ওপর, কাল সামনাসামনি গিয়ে একবার জড়িয়ে ধরে সরি বললেই ও মাফ করে দেবে ওকে। মান অভিমান যাই থাক, ভালোবাসার তো কমতি নেই। তাই তো 1.5 বছর আলাদা থেকেও কেউ কাউকে ভোলেনি। রিক আজকেও সকালবেলা আধমাতাল হয়ে টলতে টলতে বাড়ি এসছে। মিস্টার রঞ্জিত ভ্রু কুঁচকে তাকিয়ে আছে রিকের দিকে আর কবির শেখ পাশে বসে আছে। রিকের মেজাজ এমনিতেই খারাপ, সকালে আদ্রিয়ান ফোন করেছে ওকে আর এমন কিছু কথা বলেছে যা ওকে ভাবনায় ফেলে দিয়েছে। কিচ্ছু চিন্তা করতে পারছে না ও। ড্রয়িং রুমে গিয়ে রিক আর দাঁড়ানোর এনার্জি পেল না, তাই সোফায় বসে পড়ল। মিস্টার রঞ্জিত এবার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রেগে গিয়ে বলল, কি পেয়েছো কি তুমি রিক? সারা দিনরাত মদ, ক্লাব, বার, বাকি সময়টা ওই মেয়েটা এই তোমার জীবন? কি করছোটা কি তুমি? রিক পিটপিট করে মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, যাই করি, নিরীহ মানুষ খুন করা, গরিবদের জমি দখল করা, সাধারণ মানুষকে দাবিয়ে রাখার নামে শুষে খাওয়ার চেয়ে তো বেটার, তাই না ড্যাড? মিস্টার রঞ্জিত তো অবাক হলেনি, সাথে কবির শেখ তো ঝটকাই খেলেন এক প্রকার। চায়ে চুমুক দিতে গিয়েও মুখ সরিয়ে নিলেন উনি। মিস্টার রঞ্জিত নিজেকে সামলে নিয়ে বললেন, কি বলছো এসব? রিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে মাতাল কণ্ঠে বলল, তুমি বুঝবে না। বাট ইউ নো হোয়াট? আই ওয়ান্ট অনি। ওকে হো। ওকে আমার যে কোনো মূল্যে চাই। সেটার জন্যে যদি আমাকে খুনও করতে হয় তো আমি করব। ওই আদ্রিয়ান আবরার জোহাইয়েরকে আমি শেষ করে দেব। আই উইল কিল হিম। মিস্টার রঞ্জিত আরও রেগে গিয়ে বললেন, তোমার জন্যে, জাস্ট তোমার জন্যে এতটা রিস্ক নিতে হচ্ছে? ওই হাসান কোতালের মৃত্যু যেটা সবার কাছে এখনো রহস্য, ওই মেয়ে সুযোগ বুঝে হাটে হাড়ি না ভেঙে দেয়। তোমার কারণেই তো ওকে বাঁচিয়ে রাখতে হলো। রিক এবার টেবিলে একটা বাড়ি মেরে উঠে দাঁড়িয়ে বলল, এমন কাজ করো কেন, যেটা ধামাচাপা দিতে হয়? এত কিসের লোভ তোমার? এত টাকা থাকা সত্ত্বেও তোমাকে বেআইনি কাজ করতে হবে, সাথে আমাকেও? এটুকু বলেই থেমে গেল রিক, তারপর টলতে টলতে ভেতরে চলে গেল। মিস্টার রঞ্জিত কতক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে নিজে উঠে চলে গেল। আর কবির শেখ বসে বসো নিজে নিজেই বলল, না, ছেলেটা তো দেখছি নিজের ভেতরের রং একটু একটু করে খুঁজে পেতে শুরু করেছে, যেটা আমি এত বছর কুমন্ত্রণা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তাড়াতাড়ি কিছু করতে হবে। তবে ও যে আদ্রিয়ানে মারতে যাবে সেটা তো সিউর। এবার রিক আদ্রিয়ানকে মারে না আদ্রিয়ান রিককে, সেটাই দেখার। তবে যারই মৃত্যু হোক, লাভ তো আমারই। তবে আমি তো চাই যে দুজনেই মরুক। একজনের প্রাণ কি করে চাইব? আমি কি এতই একচোখা নাকি যে একজনকে ওপরে পাঠাতে চাইবো আরেকজনকে না? দুজনের জন্যেই সমান কিছুই চাই, সেটা হলো মৃত্যু। একচোখামি করব কি করে? শত হলেও দুজনেই তো আমার আদরের ভাগ্নে। স্বাভাবিকভাবেই সকাল বেলা ঘুম ভাঙল আদ্রিয়ানের। ভোরবেলা রিকের সাথে কথা বলে এসে আবারও ছোট্ট একটা ঘুম দিয়েছিল ও। চোখ কচলে সোফায় বসে সোজা তাকালো বেডে শুয়ে থাকা অনিমার দিকে। মুচকি হেসে উঠে গিয়ে অনিমার সামনে গিয়ে হাঁটু ভেঙে বসলো, এরপর ওর মুখের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ওর গালের তিলটাতে আলতো হাতে ছুঁয়ে দিল। অনিমা ঘুমের মধ্যেই হালকা কেঁপে উঠল। আদ্রিয়ান হেসে দিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে অনিমার দিকে তাকিয়ে দেখে অনিমা হালকা ভ্রু কুঁচকে একটু নড়াচড়া করছে। আদ্রিয়ান পেছনে ঘুরে দেখল সকালের মৃদু রোদের আলো সম্পূর্ণ গিয়ে পড়ছে অনিমার মুখের ওপর, যার কারণে ওর ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছে। বারবার নিজের ভ্রু কুঁচকে সেই বিরক্তি প্রকাশ করছে অনিমা। আদ্রিয়ান হালকা হেসে একটু দূরে সরে অনিমার মুখের বরাবর দাঁড়ালো। মুখের ওপর ছায়া পড়ায় অনিমার ঘুমের ডিস্টার্ব হলো না, কিন্তু একটু পর এমনিতেই ওর ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে চোখ খুলে ওর চোখ সোজা আদ্রিয়ানের দিকেই গেল। আদ্রিয়ান মুচকি হাসল অনিমার দিকে তাকিয়ে। অনিমা উঠে বসে একটা হাই তুলে ভালোভাবে তাকালো আদ্রিয়ানের দিকে। একটা চিকন স্লিভসের ব্লু পাতলা গেঞ্জি আর কালো ট্রাউজার পরে আছে,
হালকা ভেজা এলোমেলো চুলগুলো মাথার সাথে কপাল ভর্তি হয়ে ছড়িয়ে আছে, সুঠাম দেহে হালকা ভেজা ভেজা ভাব এখনো আছে। আজ আবার নতুন করে ক্রাশ খেলো আদ্রিয়ানের ওপর। আর তার সাথে নিজের ওপরেই নিজে বিরক্ত হলো। এই এক ছেলের ওপর কতবার ক্রাশ খাবে ও? ছেলে মানুষদের এত সুন্দর হতে হয়? কিন্তু আদ্রিয়ানের চেহারার সাথে রিকের চেহারার বেশ খানিকটা মিল খুঁজে পায় অনিমা, কিন্তু সেটাকে বোকাওয়াস ভাবনা ভেবে উড়িয়ে দেয়। কিন্তু আজ যেন মিলটা একটু বেশিই লক্ষ্য করছে অনিমা। নিজের দিকে একবার তাকিয়ে দেখল যে লাল একটা শার্ট পরা, শার্টের সাইজ দেখেই বুঝল এটা আদ্রিয়ানের। তারপরেই অনিমার কালকের রাতের কথা মনে পড়ল। আদ্রিয়ান অনিমার সামনে বসে মুচকি হেসে বলল, গুড মর্নিং। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মর্নিং। আদ্রিয়ান অনিমাকে একবার স্ক্যান করে বলল, কি ব্যাপার? আমি তো ভেবেছিলাম তুমি ঘুম থেকে উঠেই 100টা প্রশ্ন করবে। আমি এরকম কেন করলাম? কে চেঞ্জ করিয়েছে? আমি উল্টোপাল্টা কিছু করেছি কিনা? এক্সেট্রা এক্সেট্রা। অনিমা খাটে হেলান দিয়ে হেসে বলল, আমি কখনো ইউজলেস প্রশ্ন করি না। আদ্রিয়ান মুখে হাসি রেখেই বলল, এগুলো ইউজলেস প্রশ্ন? অনিমা হাত ভাঁজ করে বলল, অফকোর্স। আপনি এরকম কেন করেছেন সেটা আমি কালকে আপনার প্রতিটা কথাতেই বুঝেছি। আর পোশাক বদলানোর কথা যদি বলেন তো বাড়িতে এত মেয়ে মেড সার্ভেন্ট থাকতে আপনি করবেন না সেটা আমি জানি। আর উল্টোপাল্টা করার কথা জিজ্ঞেস করে জোকস মারার শখ আমার নেই। আদ্রিয়ান অনিমার কথায় হেসে দিয়ে বলল, আরে ওয়াহ, সো ট্যালেন্টেড। অনিমা মেকি হেসে বলল, ছোটবেলা থেকেই। বাই দা ওয়ে আমার পোশাক কি এনেছেন নাকি আপনার এই শার্টস পরেই থাকতে হবে? আদ্রিয়ান এবার দুষ্টু হেসে অনিমার দিকে অনেকটা ঝুঁকে বলল, চেঞ্জিং এর কি দরকার? তোমাকে এভাবেই খুব সুন্দর লাগছে। ইউ নো। অনিমা হালকা গলা ঝেড়ে দূরে সরে গেল আদ্রিয়ানের থেকে। তারপর কপালের চুলগুলো সরিয়ে নিয়ে ইতস্তত গলায় বলল, এনেছেন কি না সেটা বলুন। আদ্রিয়ান নিচের ঠোঁট কামড়ে একটু হাসল। অনিমাকে লজ্জা পেতে দেখতে ওর অদ্ভুত রকম ভালো লাগে। তাই ইচ্ছে করেই মাঝে মাঝে লজ্জা দেয় ওকে। অনিমা আদ্রিয়ানকে অভাবে হাসতে দেখে আরো লজ্জায় পড়ে গেল। মাথা নিচু করে হাত কচলাতে শুরু করল। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, কাবার্ডে সব আছে, যেটা ইচ্ছে পরে নাও। অনিমা কিছু না বলে উঠে দাঁড়ালো, তাও চাদর গায়ে জড়িয়ে। তারপর কাবার্ড খুলে দেখল সব রকমের পোশাকই আছে। টি শার্ট, টপস, কুর্তি সব। অনিমা একটু অবাক হলো, এত কিছুর কি দরকার ছিল? তবুও কিছু না বলে একটা শর্ট কুর্তি আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। আদ্রিয়ান অনিমার যাওয়ার দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনিমা যে এখন ওর সাথে স্বাভাবিক আচরণ করছে এটাই অনেক। ঘণ্টাখানিক পর অনিমা বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আদ্রিয়ান সোফায় বসে ফোন টিপছিল, দরজা খোলার আওয়াজ পেয়ে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে আবারও তাকালো অনিমার দিকে। আজকে ওকে সেই প্রথম দিনের মতোই স্নিগ্ধ লাগছে। সেদিন মোমের আবছা আলোতে দেখেছে আর আজ দেখছে ভোরের নরম উজ্জ্বল আলোতে। অনিমার চুল দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। অনিমা টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে আসলো। আদ্রিয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। একেই শাওয়ার নেওয়ায় এত ফ্রেশ লাগছে, তরপর শার্ট কলারের পাতলা সাদা কুর্তি ওর সিদ্ধতা আরো বাড়িয়ে দিচ্ছে। কুর্তির সামনের দুটো বোতাম খুলে গলার দিকটা হালকা সরিয়ে রেখেছে। রোদের আলো চুলে পড়ায় চুলগুলো সোনালি আভা ধারণ করেছে। চুল থেকে টাওয়েল সরিয়ে সামনে থেকে সব চুলগুলো পেছনের দিকে ছুড়ে দিতেই অনিমার চুল থেকে পানির ছিটাগুলো সোজা আদ্রিয়ানের মুখে গিয়ে পড়ল, যেটা অনিমা খেয়াল করেনি, কিন্তু আদ্রিয়ান চোখ বন্ধ করে অনুভব করছে সেই অনুভূতি। অনিমা আলতো হাতে চুলগুলো ঝেড়ে যাচ্ছে। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে অনিমার কাছে গেল। অনিমা চুল ঝাড়ায় ব্যস্ত, তাই খেয়াল করছে না। আদ্রিয়ান অনিমার চুলে হাত দিতেই অনিমা কেঁপে উঠল। পেছনে ঘুরতে চাইলেই আদ্রিয়ান শক্ত গলায় বলল, নড়বে না, একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো। আদ্রিয়ানের এমন শক্ত কণ্ঠ শুনে অনিমা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান বেশ অনেকখানি চুল হাতে নিয়ে সেই চুলে নিজের নিজের নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগল। অনিমা তো পুরো জমে আছে, নড়বে যে সেই শক্তিও যেন নেই ওর মধ্যে। কুর্তি খামছে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান চোখ বন্ধ করে নিজের মনমতো চুলের ঘ্রাণ নিয়ে অনিমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল,
তোমার ভাগ্য ভালো যে আমাদের বিয়ে হয়নি। যেই চোখ ধাঁধানো রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছো, যদি আমাদের বিয়ে হতো তো আজ তোমার কপালে ভীষণ দুঃখ ছিল। আদ্রিয়ানের কথা শুনে অনিমার বন্ধ চোখজোড়া সাথে সাথে খুলে গেল, চোখ বড় বড় হয়ে গেল ওর। বুকের ভেতরে ধকধক শব্দটা যেন ও বাইরে থেকেও শুনতে পাচ্ছে। এই ছেলে সবসময় ওর হার্টবিট বাড়িয়ে দিয়ে যায়। অনিমার অবস্থাটা বুঝতে পেরে আদ্রিয়ান হেসে বলল, নিচে চলো, ব্রেকফাস্ট করব। আদ্রিয়ান যেতে নিলেই অনিমা বলল, শুনুন। আদ্রিয়ান ঘুরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অনিমা নিচের দিকে তাকিয়ে ইতস্তত করে বলল, আমার ল্যাপটপটা আনার দরকার ছিল। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার দিকে তাকিয়ে বলল, ওয়ার্ড্রোবের ফার্স্ট ড্রয়ারে আছে। এটুকু বলে চলে গেল আদ্রিয়ান। অনিমা একটু অবাক হলো যে কিভাবে আর কখন আনলো, কিন্তু কিছু বলল না। আদ্রিয়ান পেছনে পেছনে চলে গেল নিচে। খাটে হালকা হেলান দিয়ে শুয়ে এপাশ ওপাশ করছে রিক। কিচ্ছু ভালো লাগছে না ওর। সকালে আদ্রিয়ানের সাথে কথা বলার পর থেকেই মনটা অস্থির হয়ে আছে ওর। আসলে সকালে সবে পার্টি শেষ করে রিক বেরোবে তখনই আদ্রিয়ানের ফোন এলো। কলটা আদ্রিয়ান ওই বাংলো থেকে বেরিয়ে বেশ অনেক দূরের একটা গ্রাউন্ডে গিয়ে ওর কমন সিমটা ইনসার্ট করে তারপর করেছে। রিক স্ক্রিনে আদ্রিয়ানের নাম্বারটা দেখে বেশ অবাক হলো। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে রিক ফোনটা রিসিভ করে বলল, আজ নিজেই ফোন করলে আমাকে? হার মেনে নিলে নাকি? আদ্রিয়ান বাঁকা হেসে বলল, হার বা জিত এখনো অনেক দূরের প্রশ্ন। তার আগে আপনি এটা বলুন যে অনিকে পেলেন? রিক দাঁতে দাঁত চেপে বলল, মজা নিচ্ছ? আদ্রিয়ান এবার একটু শব্দ করে হেসেই বলল, মজা? মজা কেন করব? আসলে কি জানেন তো, আপনার জন্যে করুণা হয় আমার। সত্যিই বলছি। আদ্রিয়ানের কথায় রিক ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাইছো? আদ্রিয়ান এবার সিরিয়াস হয়ে বলল, আচ্ছা একটা কথা বলুন তো, জীবনে কোন সিদ্ধান্তটা আপনি নিজে থেকে নিয়েছেন? এই রাজনীতি করেন, সেটাতে কি আদৌ আপনার কোনো ইন্টারেস্ট আছে? আপনার বাবার সব কাজে আপনি তাকে সাহায্য করলেও সেগুলাকে মন থেকে সত্যিই কি সাপোর্ট করেন? রিক খানিক চমকে উঠল। ওর নিজের মনেও অনেকবার এই প্রশ্নগুলো উঠতে চাইলেও ও ধামাচাপা দিয়ে রেখেছে। কিন্তু আদ্রিয়ান এসব কেন বলছে? রিককে চুপ থাকতে থেকে আদ্রিয়ান বলল, কি হলো, চুপ করে আছেন কেন? রিক ইতস্তত গলায় বলল, আমি যা করি নিজের ইচ্ছেতেই করি আর সজ্ঞানেই করি। আপনার অ্যাডভাইসের কোনো প্রয়োজন নেই আমার। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, আমি অ্যাডভাইস দেইনি। কিন্তু আমি কি বলতে চাইছি সেটা আপনি ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ না বুঝতে চাইবেন। রিক আর কিছু না শুনেই ফোনটা কেটে দিল। আর হনহন করে বেরিয়ে এলো ওখান থেকে। আর তারপরেই বাড়ি ফিরে ওইসব কথা বলে রুমে চলে এসছে। অস্থিরতা কিছুতেই কমছে না। কিছুক্ষণ পর কবির শেখ এসে ওর পাশে বসে বললেন, কি ভাবছো বাবাই? নিজের মামার গলার আওয়াজ পেয়ে চোখ খুলে তাকালো রিক। তারপর উঠে বসে বলল, ভালো লাগছে না কিছু। অস্থির লাগছে। কবির শেখ একটু অবাক হলেন। রিক এরকম ভাবে কথা বলছে? উনি অবাক হয়েই বললেন, কিছু কি হয়েছে? রিক অস্থির এক শ্বাস নিয়ে বলল, কিছু না মামা, একটু একা ছেড়ে দাও। কবির শেখ রিকের কাঁধে হাত রেখে বলল, দেখো বাবাই, জগৎটাই এখন আমাদের না চাইতেও খারাপ হতে হয়। অনেক সময় অনেক কিছু পেতে আমাদের একটু খারাপ হতেই হয়। রিক কবির শেখের দিকে তাকিয়ে বলল, সবকিছু পাওয়া কি খুব জরুরি মামা? কবির শেখ একটু ভ্রু কুঁচকালেন। তারপর কিছু একটা ভেবে নিজেকে স্বাভাবিক করে হেসে বললেন, অনিমাকে ছাড়তে পারবে? রিক কবির শেখের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো, অর্থাৎ কখনো না। কবির শেখ হেসে বলল, ঠিক সেভাবেই আমাদের জীবনে এমন অনেক কিছু থাকে যা আমরা ছাড়তে পারি না। সেটা পেতে আমাদের খারাপ হতেই হয়, তাই না? রিক মাথা নেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল আর কবির শেখ বাঁকা হাসলেন। উনি জানেন অনিমাই রিকের একমাত্র দুর্বলতা, আর সেটাকে কাজে লাগিয়েই উনি ওনার খেলাটা খেলে যাচ্ছেন। কবির শেখ হেসে নিজের মনেই বললেন, দাবা খেলায় খুব পটু আমি। আমার এক একটা অ্যাটাক সবাইকে কাঁপিয়ে রেখে দেয়। ন্যাশনাল চ্যাম্পিয়ন আমি। আমাকে এই খেলায় হারানোর মতো দাবারও এখনো বাংলাদেশে জন্মায়নি।
এদিকে অরুমিতা দিন একেবারেই বাজে কাটছে। একে অনিমার টেনশন, আর দুই হলো আশিস আগের মতো ফোন করে আর জ্বালায় না ওকে। আগে ফোন করলে বিরক্ত হতো, এখন করে না বলে বিরক্ত হচ্ছে। সত্যিই খুব অদ্ভুত। কিন্তু ওর এখন আর এসব সহ্য হচ্ছে না। এই কয়েকদিনে ও বেশ বুঝে গেছে ও আশিসের প্রতি যথেষ্ট ফুটবল ফুটবল কি ভালোবেসে ফেলেছে। অথচ এই ছেলে ভাব নিয়ে বসে আছে, তাই বিরক্ত হয়ে কল করেই ফেলল আশিসকে। বিছানায় হেলান দিয়ে গেম খেলছিল আশিস, ফোন বেজে উঠতেই স্ক্রিনে অরুমিতার নাম্বারটা দেখে বেশ অবাক হলো ও। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুখে হাসি ফুটে উঠল ওর। ও জানতো এটাই হবে। গলা ঝেড়ে একটু সিরিয়াস করে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। অরুমিতা কিছু না বলে চুপ করে আছে। ওকে চুপ করে থাকতে দেখে আশিস বলল, কি হলো, ফোন করে চুপ করে আছেন কেন? আমি তো ডিস্টার্ব করি আপনাকে। তো হঠাৎ করে আমাকে মনে করার কারণ? অরুমিতা নিচু কণ্ঠে বলল, আই এম সরি। আশিস ভ্রু কুঁচকে বলল, সরি ফর হোয়াট? অরুমিতা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে বলল, সেদিনের ব্যবহারের জন্যে। আসলে একটু আপসেট ছিলাম তাই। আশিস অরুমিতাকে থামিয়ে দিয়ে বলল, ইটস ওকে। আর কিছু? অরুমিতা এবারেও নিচু গলায় বলল, আপনার কিছু বলার নেই? আশিস মুচকি হাসল, তারপর বলল, আর কি বলার থাকবে? অরুমিতা গোমরা মুখ করে বলল, কিচ্ছু বলার নেই। আশিস এবার একটা নিঃশ্বাস নিয়ে হেসে বলল, আই লাভ ইউ। অরুমিতা কিছু না বলে ফোনটা কেটে হেসে দিল। কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর, যেটা এর আগে ওর কখনোই হয়নি। একেই হয়তো ভালোবাসার অনুভূতি বলে। আশিসও হাসল, কারণ আগে যখন এই কথাটা বলতো তখন 100 কথা শুনিয়ে দিত অরুমিতা, তবে আজ কিছু না বলে কেটে দেওয়াটাই অনেক কিছু বলে দিয়েছে ওকে। রাতে খাটে পা ঝুলিয়ে বসে আছে অনিমা, আর আদ্রিয়ান সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। কিন্তু এই মুহূর্তে অনিমার মাথায় একটা কথাই ঘুরছে, সেটা হলো আদ্রিয়ান আর রিকের চেহারার মিল। খুব বেশি মিল নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে বেশ মিল আছে, যেটা এতদিন ওর মাথায় না আসলেও আজকে সকালে আদ্রিয়ানকে অত গভীরভাবে দেখার পর হঠাৎ করেই মাথায় এলো। কেন তা নিজেও জানে না। কিছুক্ষণ পর অনিমা আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলল, একটা কথা জিজ্ঞেস করব? আদ্রিয়ান ল্যাপটপের দিকে তাকিয়েই বলল, 100টা করো জান পাখি। অনিমার একটু রাগ হলো, কথায় কথায় জান পাখি ডাকার কি আছে? আদ্রিয়ান কি বোঝে না এই নামটা শুনলে অনিমার বুকের মধ্যে গিয়ে ধাক্কা লাগে? তবুও ও নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা, আপনি দেখতে কার মতো হয়েছেন? এটা শুনে আদ্রিয়ান ভ্রু কুঁচকে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, এটা কেমন প্রশ্ন হলো? আমি দেখতে আমার মতোই হয়েছি। অনিমা একটা শ্বাস ফেলে বলল, না মানে আপনার ফ্যামিলিতে আপনার সাথে কার চেহারার মিল আছে? আদ্রিয়ান অবাক হয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন? বলুন না। আদ্রিয়ান মুচকি হেসে বলল, আমার মায়ের সাথে। ওনার আর আমার চেহারা বেশ মিল। এমন মনে হয় উনি এই চেহারার ফিমেল ভার্সন আর আমি মেল। বলেই হেসে দিল ও, সাথে অনিমাও হেসে দিল। আর মনে মনে ভাবল অযথাই ভাবছিল ও। একজনের সাথে অন্য একজন মানুষের চেহারা মিল থাকতেই পারে, আর ওদের দুজনের তো এক্কেবারেই সামান্য মিল। অনিমা হেসে বলল, তার মানে আপনার মা অনেক সুন্দরী দেখতে? আদ্রিয়ান ও মুচকি হেসে বলল, হ্যাঁ, তাই তো ড্যাড মমের প্রেমে পড়েছিল। অনিমা অবাক হয়ে বলল, লাভ ম্যারেজ? হ্যাঁ। এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলে আদ্রিয়ান আবার ল্যাপটপে চোখ দিল, আর অনিমাও শুয়ে পড়ল। কিছুক্ষণ ল্যাপটপ ঘাটাঘাটির পর মিস্টার রঞ্জিতের একটা টিম ফটো ভেসে উঠল স্ক্রিনে। ওনার পাশে কবির শেখও আছেন। কবির শেখের ছবির দিকে তাকিয়ে ছবিটা জুম করে নিয়ে আদ্রিয়ান বাঁকা হাসল, আর ভাবল এত বড় দাবারু হয়েও দাবা খেলার ট্রাক্সলার কাউন্টার অ্যাটাক সম্পর্কে জানে না উনি। যেখানে ব্ল্যাকের রুফ, নাইফ, বিশপ সব হোয়াইট ক্যাপচার করে ফেলে। হোয়াইট ভাবে সে জিতে যাচ্ছে, কিন্তু ও জানেই না যে ও ক্যাপচার করতে পারছে, কারণ ব্ল্যাক ওকে ক্যাপচার করতে দিচ্ছে। এখানেই তো আসল খেলা। জিতছি জিতছি ভেবেও শেষে গিয়ে হোয়াইটের কপালে জোটে চেকমেট। ভেবে নিজের মনেই হাসল আদ্রিয়ান। বর্ষা ঋতুর বেশ চমৎকার একটা ব্যাপার হলো, সারারাত বর্ষণ হলে পরের সকালটা বেশ সুন্দর হয়।
চারপাশে রোদের উজ্জ্বল মৃদু আলো ঝকঝক করে, গাছপালার সবুজ ভাব আরো বৃদ্ধি পায়, ভেজা, স্নিগ্ধ মণিমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। শহুরে অঞ্চলে সবুজ প্রকৃতির তেমন সাক্ষাৎ না পাওয়া গেলেও আদ্রিয়ানের এই বাড়ির ব্যালকনি দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ চোখে পড়ে। দূরে একটা মাঠ, সবুজ গাছপালা, একটা বিল, খুব চমৎকার একটা পরিবেশ। সকালে ঘুম থেকে উঠে আদ্রিয়ানকে দেখতে পায়নি অনিমা। কোথায় গেছে জানে না ও। তাই ব্যালকনিতে দাঁড়িয়ে আশেপাশের সৌন্দর্য দেখছে ও। চোখ বন্ধ করে সকালের এই ফ্রেশ হাওয়া উপভোগ করছে। হঠাৎ পেছনে থেকে কারো শব্দ পেয়ে অনিমা পেছনে ঘুরে দেখল আদ্রিয়ান দুহাতে দুটো কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান অনিমার দিকে কফির মগটা এগিয়ে দিয়ে বলল, গুড মর্নিং। অনিমা কফির মগটা হাতে নিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, মর্নিং। কোথায় গিয়েছিলেন আপনি? আদ্রিয়ান রেলিং এ হেলান দিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, গার্ডেন এরিয়ার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিলাম একটু। ওখান থেকে এসে জুস খেয়ে একটু রেস্ট করে কফি খেতে ইচ্ছে করলো, ভাবলাম তোমার জন্যেও নিয়ে আসি। অনিমা কিছু বলল না। কিছুক্ষণ দুজনেই নীরবে কফি খেতে লাগলো। কিছুক্ষণ পর অনিমা বলল, আচ্ছা, আমার তো অফিস যেতে হবে নাকি? আদ্রিয়ান কফির মগের দিকে তাকিয়ে বলল, তোমার বসের সাথে কথা বলে রেখেছি আমি। উনি মেডিকেল গ্রাউন্ডে ছুটি দেখিয়ে দেবেন। অনিমা অবাক হয়ে বলল, কিন্তু কেন? আদ্রিয়ান ঘুরে রেলিং এ ভর দিয়ে বাইরে তাকিয়ে বলল, তুমি তো জানো তোমার এখন একা বাইরে বেরোনোটা কতটা আনসেফ। তবুও এসব বলছো? অনিমা নিচু কণ্ঠে বলল, রিস্ক তো আপনারও আছে। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ওরা আমার কিছু করতে পারবে না। অনিমা ভ্রু কুঁচকে বলল, আপনি এতটা সিউর কি করে? আদ্রিয়ান মগটা ওখানকার টুলের ওপর রেখে অনিমার দিকে তাকিয়ে বলল, ভরসা নেই আমার ওপর? অনিমা একটা শ্বাস নিয়ে মগটা রেখে বলল, আপনার ওপর থাকলেও ওদের ওপর নেই। একদমই নেই। দে ক্যান ডু এনিথিং। আদ্রিয়ান অনিমার দুই বাহু ধরে বলল, কিচ্ছু হবে না আমার, একটু ভরসা রাখো আমার ওপর। আই প্রমিস আমার কিছুই হবে না। বাট এই বাড়ি থেকে আমার পারমিশন ছাড়া বেরোবে না। ওকে হো? অনিমা মাথা নাড়ল। আদ্রিয়ান হেসে অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর অনিমাও আদ্রিয়ানের পিঠে আলতো করে হাত রেখে চোখ বন্ধ করে আদ্রিয়ানের হার্টবিট শুনতে লাগলো। কাল রাত থেকে রিকোর মামার বলা কথাগুলোই ভেবেছে। কবির শেখ ঠিকই বলেছেন, অনিমাকে পেতে হলে ওকে খারাপ তো হতেই হবে। ও অনিমাকে হারাতে পারবে না। অনিমাকে পেতে ওকে যা করতে হয় ও করবে। যত খারাপ হতে হয় হবে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ও পাশ থেকে ফোন তুলে ওর লোকদের ফোন করলো। ফোন রিসিভ করতেই বলল, আজ আদ্রিয়ান আবরার জোহাইরকে কিডন্যাপ করে আমাদের ওই সিক্রেট গোডাউনে নিয়ে আয়। ওপাশ থেকে লোকটা বলল, ভাই মেরে দেব? আরে না, যা বলছি শোন। এরপর রিক লোকটাকে বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে বলল, আদ্রিয়ান আবরার, এবার তো তোমাকে অনিকে আমায় দিতেই হবে। একটা রিয়ালিটি শোতে গেস্ট হয়ে গেছিল আদ্রিয়ান। শো এর শুটিং কমপ্লিট করে সবে বেরোতে যাবে, তখনই বাইরে তাকিয়ে ও কিছু একটা ভাবল। তারপর ওর গার্ডদের দিকে তাকিয়ে ওদের চলে যেতে বলল। ওর গার্ডরা একটু অবাক হলেও কিছু না বলে চলে গেল। আদ্রিয়ান বাঁকা হেসে বেরিয়ে গিয়ে ওর গাড়ির দরজা খুলতে নিলেই ওর পাশে একটা গাড়ি এসে থামলো, আর সেই গাড়ি থেকে কিছু কালো পোশাক আর মাস্ক পরা লোক এসে ওকে ঘিরে ধরল চারপাশ দিয়ে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকালো ওদের দিকে। সকলের হাতেই গান। আদ্রিয়ান সবাইকে একবার স্ক্যান করে বলল, কি চাই? অটোগ্রাফ নাকি সেলফি? আদ্রিয়ানের প্রশ্ন শুনে ওরা সবাই হাসল। তারপর আদ্রিয়ানের মাথায় গান তাক করে বলল, আপনার যান। আদ্রিয়ান হালকা পিছিয়ে গানটার দিকে তাকিয়ে বলল, সরি ভাই, সেটা আমার হাতে নেই, ওপরওয়ালার হাতে। ওনার কাছে চেয়ে নিন, দিলেও দিতে পারেন। আদ্রিয়ানের এর দিকে গান তাক করে থাকা লোকটা শক্ত কণ্ঠে বলল, বেশি কথা না বলে গাড়িতে উঠুন। আদ্রিয়ান এবার মুচকি হেসে বলল, আরে ভাই, আমার কাছে গাড়ি আছে তো, আর গাড়িতে পেট্রোল যথেষ্ট পরিমাণ আছে। তবুও লিফট দিতে চাওয়ার জন্যে থ্যাঙ্কস। পাশের লোকটা এবার হুঙ্কার দিয়ে বলল, ওই, মজা করছো আমাদের সাথে? ভালোই ভালোই গাড়িতে ওঠো, নইলে এখানেই শুট করে দেব।
আদ্রিয়ান সেই লোকটার দিকে তাকিয়ে গলা ঝেড়ে বলল, আরে উঠছি উঠছি, এত রেগে যাচ্ছেন কেন? আর এই গানটা তো নামান আগে, লাগে তো। লোকটা আদ্রিয়ানের মাথায় গান ঠেকিয়ে বলল, চলো ওঠো। আদ্রিয়ান চুপচাপ গাড়িতে উঠে বসল। সাথে সাথে লোকগুলোও গাড়িতে উঠে বসল। আদ্রিয়ানের দুপাশে দুজন, পেছনে তিনজন আর ফ্রন্ট সিট আর ড্রাইভিং সিটে দুজন। আশেপাশের বেশ অনেকেই দেখল আদ্রিয়ানের কিডন্যাপ হতে। গাড়ি স্টার্ট করতেই পাশের দুটো লোক আদ্রিয়ানের হাত বাঁধতে শুরু করলেই আদ্রিয়ান হকচকিয়ে বলল, আরে করছেনটা কি? আমাকে দেখে আপনাদের মেয়ে মনে হচ্ছে নাকি যে গাড়িতে তুলে হাত পা বেঁধে রেপ করবেন? বাই এনি চান্স আপনারা গে নয় তো? বাট এতগুলো গে একসাথে? ট্রান্সজেন্ডারদের মতো গেরাও আজকাল এক জায়গায় থাকতে শুরু করেছে নাকি? ফ্রন্ট সিটে বসা লোকটা আদ্রিয়ানের দিকে আবারও গান তাক করে বলল, খুব মজা পাচ্ছেন মনে হচ্ছে। কপাল বরাবর গুলি চালিয়ে দিলে পানি চাওয়ার সময়টাও পাবেন না। আদ্রিয়ান লোকটার দিকে তাকিয়ে হতাশাজনক একটা চাহনি দিয়ে বলল, কথায় কথায় এমনভাবে বন্দুক তাক করেন যে দেখে মনে হয় অলিম্পিক চ্যাম্পিয়ন। লোকগুলো কিছু না বলে আদ্রিয়ানের হাত বেঁধে দিল। আদ্রিয়ান কিছু না বলে চুপ করে রইল। এরপর একটা লোক বলল, আমি তো ভেবেছিলাম এর সাথে গার্ড থাকবে, কিন্তু এ তো পুরো একাই এসছে। অন্য একজন বলল, ভালোই হয়েছে, আমাদের আর কষ্ট করে মারাপিট খুনখারাপি করতে হলো না। অনেকটা পথ যাবার পর হঠাৎ আদ্রিয়ানের চোখ বাঁধতে গেলেই আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, আরে ভাই আবার চোখ কেন? ফ্রন্ট সিটের লোকটা চোখ রাঙিয়ে তাকাতেই আদ্রিয়ান বিরক্তি নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে বাঁধুন, বাঁধুন। লোকগুলো ওর চোখ বেঁধে দিয়ে একটা গলিতে ঢুকলো। সেখানকার এক গোডাউনের সামনে গাড়ি থামলো। লোকগুলো আদ্রিয়ানকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে গেল। তারপর একটা চেয়ারে বসিয়ে হাত দুটো পেছনে দিকে বেঁধে চোখ খুলে দিল। চোখ খুলে দিতেই আদ্রিয়ান চোখ ঝাপটে বলল, বাপরে, আরেকটু হলেই অন্ধ হয়ে যেতাম। তারপর চারপাশে তাকিয়ে বলল, বাই দা ওয়ে কোথায় আছি আমি? ওদের মধ্যে একটা লোক আদ্রিয়ানের কাছে এসে বলল, ভাবি কোথায়? আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ভাবি? সেটা কোন জায়গা? পৃথিবীর ভেতরে নাকি বাইরে? লোকটা রাগী কণ্ঠে বলল, আমি জায়গা বলিনি, অনিমা ভাবির কথা বলছি। আদ্রিয়ান মাথা নেড়ে বলল, ও আচ্ছা, বাট আমি আপনাদের কোন কালের ভাই বলুন তো? না মানে আমার জানা মতে আমার বাবার একটাই ছেলে আর সেটা আমি। লোকটা বুঝতে না পেরে বলল, কি সব পাকাচ্ছ? আদ্রিয়ান চিন্তিত ফেস করে বলল, না মানে অনি তো আমার বউ। তো ও যদি আপনাদের ভাবি হয়, লজিক্যালি আমি ভাই, তাই না? আদ্রিয়ানের এসব ইয়ার্কি ওদের একটুও ভালো লাগছে না, তাই ওদের মধ্যে আরেকজন রাগে গোজগোজ করে বলল, দেখো খুব বেশি বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। রিক স্যার আসছেন আর উনার মাথা সবসময় গরম থাকে। খুব ভয়ঙ্কর কিন্তু উনি। তাই নিজের ভালো চাইলে উনি আসার আগেই বলে দাও, নইলে। নইলে? লোকটা সোজা আদ্রিয়ানের মাথায় বন্দুক তাক করে বলল, সোজা ওপরে যেতে হবে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে লোকটার দিকে তাকিয়ে বলল, এই কথায় কথায় এভাবেই বন্দুক তাক করার কি আছে? হ্যাঁ, যদি হার্ট ফেইল টেইল করে মরে যাই তার দায় কি আপনি নেবেন? লোকগুলো হেসে দিল আদ্রিয়ান কথায়, তারপর গান সরিয়ে বলল, এই কলিজা নিয়ে রিক ভাই এর সাথে লড়তে এসছো? আমরা ওনার কথায় কাজ করি, তাতে এই বন্দুক আমাদের কাছে খেলনা। এবার রিক ভাই কি ভেবে দেখো। আদ্রিয়ান এক ভ্রু উঁচু করে বলল, বন্দুক আপনাদের কাছে খেলনা? লোকটা বিরক্ত হয়ে বলল, ওই এত কথা না বলে তাড়াতাড়ি বলো ভাবি কোথায় আছে? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে ভাবার ভান করে, তারপর বলল, কোথায় যেন রেখেছিলাম, ভুলে গেছি। লোকটা আর নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে পারল না, আদ্রিয়ানের পায়ের কাছে এক শুট করে ফেলল। আদ্রিয়ান চমকে গেল। লোকটা বলল, এবার বল, নয়তো পরের শুটে গুলিটা তোর শরীরের ভেতর দিয়ে যাবে। আদ্রিয়ান অবাক হয়ে বলল, ও এম এ, এটাকে শুট করা বলে? লোকটা শক্ত কণ্ঠে বলল, তো তোর কি অন্য কিছু মনে হচ্ছে? আদ্রিয়ান হেসে হুট করেই পেছনে থেকে হাত সামনে এনে পাশের লোকটার কাছ থেকে এক ঝটকায় বন্দুকটা নিয়ে নিল আর সোজা সামনের লোকটার পায়ে শুট করল। লোকটা চিৎকার করে পা ধরে বসে পড়ল।
সবাই শোকড হয়ে তাকিয়ে আছে। আদ্রিয়ান বাঁকা হেসে উঠে ওই লোকটার পাশে গিয়ে বসে বলল, একে বলে শুট করা। বন্দুক থেকে গুলি চললে কারো রক্তই যদি না বেরোয় তাহলে ব্যাপারটা পানসে লাগে। পাশে থেকে একটা লোক আদ্রিয়ানের দিকে তেড়ে আসতে নিলে লোকটার দিকে না তাকিয়েই তার বাহুতে শুট করল আদ্রিয়ান। লোকটার বন্দুক হাত ছিটকে ওপরে উঠে গেল। আদ্রিয়ান সেটা ক্যাচ করে সামনে বসা লোকটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে কে বলে টার্গেট। এটুকু বলে উঠে দাঁড়াতেই অন্য একটা লোক আদ্রিয়ানকে শুট করতে গেলে আদ্রিয়ান লোকটার হাতে শুট করল। সবাই অবাকের ওপর অবাক হচ্ছে, কারণ আদ্রিয়ান এমনভাবে গুলি চালাচ্ছে দেখে মনে হচ্ছে ও যেন একজন ট্রেইনড শুটার। এবার দুপাশ থেকে দুটো লোক ওকে শুট করার জন্যে বন্দুক তাক করতেই আদ্রিয়ান দু হাত দিয়ে দুপাশের দুজনকে একসাথেই শুট করল, একজনের হাঁটুতে আরেকজনের হাতের কবজিতে। আরেকজন লোক বন্দুক তাক করতেই আদ্রিয়ান তাকালো লোকটার দিকে। সেটা দেখেই লোকটা হকচকিয়ে বলল, ভাই, 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 প্লিজ শুট করবেন না, আমি তো এমনিই বন্দুক তুলেছি, বিশ্বাস করুন, আমাকে মারবেন না, প্লিজ। কিন্তু আদ্রিয়ান শুট করে দিল। আর লোকটা চোখ বন্ধ করে জোরে চিৎকার দিল, কিন্তু কিছুক্ষণ পরেও কোনো ব্যথা অনুভব না করে আস্তে আস্তে তাকিয়ে দেখল আদ্রিয়ান ওর হাতে নয় বরং বন্দুকে শুট করেছিল, যার ফলে বন্দুকটা ওর হাত থেকে পড়ে গেছে। আদ্রিয়ান মুচকি হেসে প্রথম যাকে শুট করেছিল তার দিকে তাকিয়ে বলল, একে বলে বন্দুক নিয়ে খেলা। কি ভাবছিস, হাত তো বেঁধে রেখেছিলি আমার, তাহলে হাত খুলল কি করে, তাই তো? আরে গাধা, আই এম আদ্রিয়ান আবরার জোহাইয়ের। তাবু গেরো, পাল গেরো, বড়শি গেরো, ফিশারম্যানস গেরো, এরকম আরো অনেক গেরো বাঁধতেও জানি, এক ঝটকায় খুলতেও জানি। আর তুই তোর ওই মোটা মাথা দিয়ে আমায় আটকে রাখবি? লোকটা পা চেপে ধরেই হুংকার দিয়ে বলল, ওই। আদ্রিয়ান এবার এমন জোরে ওই বলে একটা ধমক দিল যে উপস্থিত সবাই কেঁপে উঠল, সাথে সামনের ব্যক্তিটিও। আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে বলল, বনের হায়নার হুংকারে শুধু হাতে গোনা কয়েকটা পশু পিছিয়ে যায়, আর সিংহের গর্জনে পুরো বন কেঁপে ওঠে। এরপর আদ্রিয়ান সবাইকে ইশারা করে এক জায়গায় বসতে বলল। ইতিমধ্যে আদ্রিয়ানের যেই রূপ ওরা দেখেছে তারপর পাল্টা কিছু বলার সাহস আর নেই ওদের মধ্যে। তাই সবাই নিজের আঘাত স্থানগুলো চেপে ধরে কোনোমতে এক জায়গায় এসে বসল। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে হাতের গানটা ঘোরাতে ঘোরাতে ওদের দিকে তাকিয়ে বলল, কি ভেবেছিলি? শান্ত, হাসি খুশি, নরম স্বভাবের একজন রকস্টারকে তুলে নিয়ে আসবি, গান তাক করে ভয় দেখাবি, আর সে ভয় পেয়ে সুরসুর করে সব বলে দেবে? লাইক সিরিয়াসলি? সবাই হতভম্বের মতো তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান হেসে বলল, যদিও তোদের কোনো দোষ নেই। আসলে আমার সাথে বরুণ ধাওয়ানের "मैं तेरा হিরো" ফিল্মের ওই ডায়লগটার খুব মিল আছে। সবাই আমাকে শান্ত, নম্র, ভদ্র, মজার একটা মানুষ মনে করে। করবেই তো। मैं दिखता हूँ সুইট লিটল স্বামী টাইপ का ना? কিন্তু এটা ভেবেই সবাই ভুলটা করে ফেলে ঠিক তোদের মতো। কারণ এটা খুব কম লোকেই জানে যে অ্যাকচুয়ালি मैं हूँ बहुत बड़े হারামি টাইপ का। লাস্ট লাইনটা বলার সময় আদ্রিয়ানের মুখে এক অদ্ভুত হিংস্রতা দেখা গেল, যেটা দেখে ওরা সকলেই একটা শুকনো ঢোক গিলল। এদিকে নিউজ চ্যানেলে বারবার করে ব্রেকিং নিউজ হিসেবে টেলিকাস্ট হচ্ছে। রাস্তা থেকে রকস্টার আদ্রিয়ান আবরার জোহাইয়ের কিডন্যাপড খবরটা ইতোমধ্যে শহরে তোলপাড় বাঁধিয়ে দিয়েছে। আসলে রাস্তায় ওকে যারা যারা তুলে নিয়ে যেতে দেখেছে তারাই খবরটা ছড়িয়েছে। কথায় আছে না, খারাপ খবরগুলো বাতাসের আগে ছড়িয়ে যায়, আর সেটা যদি হয় কোনো সেলিব্রিটির খবর তাহলে তো কথাই নেই। অনিমা জুস খেতে খেতে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল, হঠাৎ করেই নিউজ চ্যানেলে এই খবরটা দেখার সাথে সাথে অনিমার হাত থেকে জুসের গ্লাসটা পড়ে গেল। অনিমার হাত পা সব অসম্ভব রকম কাঁপতে শুরু করলো। ওর কানে রিকের বলা সেই কথাটাই বাজতে লাগলো, আমার জিনিসে হাত দিয়েছে, মরতে তো ওকে হবেই। অনিমার শ্বাস আটকে আসার উপক্রম হয়েছে। সারা শরীর ইতিমধ্যেই ঘেমে একাকার হয়ে গেছে। আদ্রিয়ানকে ওরা তুলে নিয়ে গেছে এটা ভাবতেই ওর হৃদস্পন্দন থেমে যেতে চাইছে। ওর চোখের সামনে ওর আব্বুর ঝুলন্ত লাশটা ভেসে উঠছে, যদি আদ্রিয়ানকে ওরা। এসব চিন্তা করতেই ওর শরীর পুরো অবশ হয়ে যেতে লাগলো।
গ্লাস ভাঙ্গার আওয়াজে সার্ভেন্টরা সব ছুটে এলো। অনিমা সেন্সলেস হয়ে পড়ে যেতে নিলেই সার্ভেন্টরা এসে ধরে ফেললো ওকে। ওকে ধরে আদ্রিয়ানের রুমে নিয়ে শুইয়ে দিয়ে আদ্রিয়ানের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোনটা বন্ধ পেল। একজন বলল, স্যারের ফোনটা তো বন্ধ, এখন কি করব? আরেকজন বলল, ম্যামের অবস্থা তো ভালো না, ডক্টরকে কল করো, নইলে স্যার এসে ভীষণ রাগ করবেন। প্রথমজন অনিমার দিকে তাকিয়ে বলল, ঠিকই বলেছ। আদ্রিয়ানের পার্সোনালি যেই ডক্টরের সাথে অ্যাপয়েন্ট করা তার নাম্বার সব সার্ভেন্টদের কাছেই থাকে। ওরা তাড়াতাড়ি সেই ডক্টরকে ফোন করে আসতে বলল। আদ্রিয়ান যেই চেয়ারটায় ওকে বেঁধে রেখেছিল সেই চেয়ারটা টেনে পায়ের ওপর পা তুলে বসল। তারপর হাতের গানটা কপাল স্লাইড করে কিছু বলবে তার আগেই ওদের মধ্যে একজনের ফোন এলো। লোকটা ভয়ে ভয়ে আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান উঠে গিয়ে হাত বাড়িয়ে ফোনটা দিতে ইশারা করল। লোকটা ফোন আদ্রিয়ানের দিকে এগিয়ে দিতেই আদ্রিয়ান স্ক্রিনে ভাই লেখা দেখেই বুঝে গেল এটা রিকের ফোন। আদ্রিয়ান হেসে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রিক বলে উঠল, শোন, আমার আসতে আরো খানিকক্ষণ সময় লাগবে। ততক্ষণ প্রাণে মারার ভয় দেখিয়ে ওর মুখ থেকে কথা বের করার চেষ্টা কর। আর যদি না বলতে চায় তো হাতে পায়ে দু একটা শুট করে দিবি, ঠিক বলে দেবে। কথাগুলো শুনে আদ্রিয়ান নিঃশব্দে হেসে লোকগুলোর দিকে তাকিয়ে ভ্রু নাচালো। লোকগুলো আবারও একটা ঢোক দিল। আদ্রিয়ান কানে ফোন নিয়ে বলল, হাতে, পায়ে, হাঁটুতে, কবজিতে শুট করা হয়ে গেছে, আর কোথাও করতে হবে? আদ্রিয়ানের গলা শুনে রিক চমকে গেল। কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করে দেখল ঠিকই আছে। তারপর ফোনটা আবার কানে গিয়ে বলল, তুমি, এই ফোন তোমার হাতে কেন? ওরা কোথায়? আদ্রিয়ান মুচকি হেসে বলল, আসলে এদের এক একজন এক একভাবে ঘায়েল হয়ে আছেন। আমি আবার মানুষের কষ্ট দেখলে দাঁড়িয়ে থাকতে পারি না, ছুটে হেল্প করতে চলে আসি। ওরা সবাই চরম আহত, তাই আমি এই ফোনটা ওদের হয়ে রিসিভ করলাম। এদের সবাইকে সিটি হসপিটালে শিফট করে দিচ্ছি, ওখান থেকে কুড়িয়ে নিয়ে যাবেন। রিক তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে, কিছুই মেলাতে পারছে না। ও শকের মধ্যে থেকেই বলল, আহত মানে কি করেছো তুমি ওদের সাথে? আদ্রিয়ান বাঁকা হাসি দিয়ে বলল, যেটা আপনি আমার সাথে করতে চেয়েছিলেন। রিক আদ্রিয়ানের কথার মানেটা বুঝতে পারলেও হজম করতে পারল না, তাই বিস্মিত কণ্ঠে বলল, মানে? আদ্রিয়ান এবার হতাশার একটা শ্বাস ফেলে বলল, কাম অন রিক চৌধুরী, আমি আপনাকে আগেও বলেছি আমাকে জিজ্ঞেস করে টাইম ওয়েস্ট না করে অনিকে খুঁজুন। তা না করে আপনি সেই আমার পেছনেই পড়ে আছেন। আমি কিন্তু বেশ এনজয় করছি, বাট সময়টা কিন্তু আপনারই নষ্ট হচ্ছে। বাই দা ওয়ে রাখছি, হ্যাঁ? ওদের হসপিটাল থেকে নিয়ে যাবেন কিন্তু। হ্যাভ আ গুড ডে। বলেই ফোনটা কেটে দিল। তারপর ওদের দিকে তাকিয়ে বলল, কি রে ভাই, আমার ফোন কোথায়? ওদের মধ্যে একটা লোক বহুত কষ্টে পকেট থেকে আদ্রিয়ানের ফোনটা বের করে আদ্রিয়ানের দিকে দিল। আদ্রিয়ান ফোনটা সুইচ অফ দেখে রাগী চোখে তাকালো ওদের দিকে। ওরা হকচকিয়ে গিয়ে একসাথে বলল, সরি ভাই। আদ্রিয়ানকে কিছু না বলে ফোনটা অন করে আদিবকে ফোন করে বলল, হ্যাঁ চলে আয়। বলার কিছুক্ষণের মধ্যেই আদিব আর আশিস চলে এলো। ওদের সাথে কিছু লোক এসে গুলি যেই পাঁচজনের লেগেছে তাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে গেল। বাকি একজন ওদের সাথেই গেল। আদিব ভ্রু কুঁচকে বলল, ওই একটাকে ছাড়লি কেন? আদ্রিয়ান হেসে গানগুলো ফেলে দিয়ে বলল, ভয় পেয়ে গেছিল। আর আমাকে কেউ ভয় পেলে আমি তার ওপর আঘাত করি না। আদিব আশিস দুজনেই হাসল। হঠাৎ করেই আদ্রিয়ানের ফোনে ফোন এলো। স্ক্রিনে অরুমিতার নাম্বার দেখে ভ্রু কুঁচকে গেল ওর। এই সময় হঠাৎ অরুমিতা কেন ফোন করবে? ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অরুমিতা উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া আপনি ঠিক আছেন? আদ্রিয়ান অবাক হলো একটু, অরুমিতা কি করে জানল? তবুও নিজেকে সামলে বলল, কেন, কি হয়েছে? অরুমিতা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আপনাকে নাকি কিডন্যাপ করা হয়েছে। সব চ্যানেলে নিউজটা দেখাচ্ছে, আমাদেরটায়ও। আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, উফাফ দিস মিডিয়া। অরুমিতা এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। আদ্রিয়ান নিজেকে শান্ত করে বলল, রিল্যাক্স, আমি একদম ঠিক আছি।
আর তিরকেও বলে দিও এটা। চিন্তার কিচ্ছু নেই, রাখছি। ফোনটা রেখে আদ্রিয়ান আদিব আর আশিস দিকে তাকিয়ে বলল, তোরা জানতিস না যে মিডিয়াতে আমার কিডন্যাপড হওয়ার নিউজ লিক হয়েছে? আদিব বলল, আরে আমরা তো নিউজ দেখিনি, এসব কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ কিছু একটা ভেবে আদ্রিয়ান বলল, ও সিট, জান পাখি। বলেই আদ্রিয়ান এক প্রকার ছুটেই বেরিয়ে গেল ওখান থেকে। আশিস অবাক হয়ে আদিবের দিকে তাকিয়ে বলল, কি পাখি? আর পাখি কোথা থেকে এলো? আদিব চোখ রাঙিয়ে তাকাতেই আশিস চুপ হয়ে গেল। এরপর দুজনেই বেরিয়ে পড়ল, কারণ ওদের প্রেস সামলাতে হবে এখন। আদ্রিয়ান হুড়মুড়িয়ে নিজের বাড়িতে ঢুকল। তারপর সামনে একজন সার্ভেন্ট পড়তেই জিজ্ঞেস করল, হোয়ার ইজ ইউর ম্যাম? মেয়েটি মাথা নিচু করে আছে। সেটা দেখে আদ্রিয়ান ধমকে বলল, আই আশুকট হোয়ার ইজ ইউর ম্যাম? মেয়েটি একটু কেঁপে উঠল। আদ্রিয়ানের চিৎকারে আরো দুজন মেয়ে সার্ভেন্ট চলে এলো। মেয়েটি মাথা নিচু করেই বলল, স্যার ম্যাম আপনার কিডন্যাপ হওয়ার খবরটা শুনেই অজ্ঞান হয়ে গেছে। আদ্রিয়ান এবার চিৎকার করে বলল, আর সেটা তোমরা আমাকে এখন বলছো ডেমিট? অপর একটা মেয়ে বলল, স্যার আসলে আমরা যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু আপনার ফোন বন্ধ ছিল। আমরা ডক্টর কল করেছি, উনি এসে দেখে গেছেন ভয়ের কিছু নেই। আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। কার রাগ কাদের ওপর দেখাচ্ছে ও? নিজেকে শান্ত করে ওদের দিকে তাকিয়ে বলল, সরি, মাথাটা একটু গরম ছিল তাই। মেয়েগুলোর মধ্যে একজন মুচকি হেসে বলল, বুঝতে পেরেছি স্যার। আদ্রিয়ানও উত্তরে হেসে বলল, যাও তোমরা। ওরা চলে গেল। আগে বাড়িতে একটাই মেয়ে মেড সার্ভেন্ট ছিল, কিন্তু অনিমাকে আনার পর আরো দুজন অ্যাপয়েন্ট করেছে। আদ্রিয়ান রুমে গিয়ে দেখল অনিমা ঘুমিয়ে আছে। আদ্রিয়ান বেডে বসে অনিমার দিকে তাকিয়ে মুচকি হাসল। মেয়েটা মুখে স্বীকার না করলেও ওর প্রতিটা কাজে বুঝিয়ে দেয় ও আদ্রিয়ানকে কত ভালোবাসে। ও চাইলেই আমাকে আকরে ধরে রিকের কাছ থেকে বাঁচার চেষ্টা করতে পারত, কিন্তু ও সেরকম কিছু করেনি। বরং আমাকে বাঁচাতে নিজে ওই নরকে যেতেও রাজি ছিল। সব ভালোবাসা মুখে প্রকাশ করা জরুরি নয়। ভালোবাসা তো প্রকাশ করার জিনিস নয়, ভালোবাসা অনুভব করার জিনিস। আদ্রিয়ান অনিমার ভালোবাসা প্রতি মুহূর্তে অনুভব করতে পারে। রিক গম্ভীর মুখ করে বসে আছে সোফায়। একটু আগে হসপিটাল থেকে এসছে। আদ্রিয়ান যে এসব করেছে ও ভাবতেই পারছে না। কবির শেখর পাশেই বসে আছে, কিন্তু আজ কিছু বলছে না। কিছুক্ষণ পর রিক নিজেই বলল, মামা ওকে তো একটা সাদাসিধে রকস্টার ভেবেছিলাম, কিন্তু আজও যা করে গেছে সেটা ওর পক্ষে করা কি করে সম্ভব হতে পারে? কবির শেখ নিজেও চিন্তিত, উনি নিজেও ভাবছেন যে আদ্রিয়ান এরকম কি করে হতে পারে। ওনার জানা মতে তো আদ্রিয়ান এসবের ধারে পারেও নেই। উনি চিন্তিত কণ্ঠে রিককে বলল, তুমি সিউর ওগুলো আদ্রিয়ানই করেছে? রিক অস্থিরতার একটা শ্বাস নিয়ে বলল, ওরা তো সেটাই বলল। কবির শেখ আবার ভাবনায় মগ্ন হলেন, আর রিক ভাবছে না এবার নিজেই ওই আদ্রিয়ানের মুখোমুখি দাঁড়াবে। ও নিজেই দেখবে এবার ব্যাপারটা। অনিমাকে ও ছাড়বে না, যাই হয়ে যাক। আদ্রিয়ান সোফায় বসে কাজ করছিল, হঠাৎ করেই অনিমা চিৎকার করে উঠে বসল আর আদ্রিয়ান বলে ডাকতে লাগলো। আদ্রিয়ান তাড়াতাড়ি উঠে অনিমার সামনে বসে বলল, কি হয়েছে অনি? অনিমা হাঁফাতে হাঁফাতে বলল, ওরা আদ্রিয়ানকে মেরে ফেলবে, আব্বুর মতো ওকেও। আদ্রিয়ান অনিমার দুই গালে হাত রেখে ওর দিকে ঘুরিয়ে বলল, এই তো আমি এখানে, দেখো। কিচ্ছু হয়নি আমার, কেউ কিচ্ছু করেনি। সি। আদ্রিয়ান কথা শুনে অনিমা একটুও শান্ত হল না, বরং আরো অশান্ত হয়ে উঠল। ওর খেয়ালই নেই ওর সামনে আদ্রিয়ান আছে। অনিমা একই কথা বারবার বলে যাচ্ছে আর হাইপার হয়ে উঠছে। আদ্রিয়ান কিছুতেই ওকে শান্ত করতে পারছে না। কিছুতেই ওকে সামলাতে না পেরে আদ্রিয়ান এবার ওকে জোরে ধমকে বলল, অনি। আদ্রিয়ান ধমকে অনিমা চুপ হয়ে গেল, ছলছলে চোখে তাকালো আদ্রিয়ানের দিকে। যখন ও বুঝতে পারল যে এটা আদ্রিয়ান, তখন কেঁদে দিয়ে আদ্রিয়ানকে জড়িয়ে ধরল। আর আদ্রিয়ানও ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই এম সরি। এত ভয় কেন পাও তুমি? আমি বলেছি না আমার কিছুই হবে না। অনিমা কিছু না বলে কেঁদেই যাচ্ছে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে।
আদ্রিয়ান ও আর কিছু বলল না। বেশ অনেকক্ষণ সময় কাঁদতে কাঁদতে অনিমা আদ্রিয়ানের বুকেই ঘুমিয়ে পড়ল, শরীর ক্লান্ত ছিল তাই। আদ্রিয়ান যখন বুঝতে পারল যে অনিমা ঘুমিয়ে গেছে তখন ওকে বেডে শুইয়ে দিল। কিন্তু একটু পর অনিমা ঘুমের ঘোরে উল্টো ঘুরে গেল, আর তখন আদ্রিয়ান খেয়াল করল যে অনিমার ড্রেসের জিপটা খোলা অনেকটা। আদ্রিয়ান জিপটা লাগাতে গিয়েই অনিমার পিঠে একটা দাগ চোখে পড়ল। দাগটা দেখে আদ্রিয়ানের কেমন সন্দেহ হলো, কিন্তু জিপ খুলে দেখাটা ঠিক হবে না ভেবে ও জিপটা লাগাতে গিয়েও থেমে গেল, নিজের কৌতূহলটা কিছুতেই দমাতে পারছে না। তাই আস্তে করে জিপটা খুলে অনিমার পিঠ খানিকটা উন্মুক্ত করলো, আর তারপর যেটা দেখলো তাতে আদ্রিয়ানের চোখ মুখ লাল হয়ে উঠল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আপনা আপনিই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ দিয়ে। অনিমার পিঠে অসংখ্য মারের দাগ আর একটা পোড়া দাগের চিহ্ন এখনো বোঝা যাচ্ছে। তাহলে আঘাতগুলো কত গভীর ছিল ভেবেই আদ্রিয়ানের রাগ আর কষ্ট দুটোই চরমে পৌঁছে যাচ্ছে। ওর ড্রেসের জিপটা লাগিয়ে একটা শ্বাস নিয়ে বলল, এবার সময় এসে গেছে। ওদের প্রত্যেককে ওদের কর্মের ফল তো পেতেই হবে। আর তার সূচনা তোমার ওই সো কল্ড মামা, মামি আর অর্ককে দিয়েই হবে। তারপর বাঁকা হেসে বলল, বি রেডি মামা এন্ড মামি, আপনাদের জামাই আসছে।